মাউন্টেন, এরা তুর্সকে শত্রু মনে করতো, কারণ তুর্স হচ্ছে এখানে সবচেয়ে বেশি ওদের কাজ হচ্ছে আইভরি কালেক্ট করা আফ্রিকান সিভিলাইজেশন থেকে। মনে করে সমস্যা নাই। আর হচ্ছে ভাইয়া এই নোবেলাটার মেইন মানে এক্সপ্রেসটা হচ্ছে এটা একটা ওই যে আফ্রিকাদের প্রতি যে ব্রিটিশদের যে ইম্পেরিয়ালিজম ছিল, ওদের যে ব্রুটাল অ্যান্ড কেওয়াস অ্যাক্টিভিটিস, বিভিন্ন বিশৃঙ্খলা, ওদের যে আধিপত্য বিস্তার করা আফ্রিকানদের উপর, মানে ওদের ওখান থেকে মানে ওদেরকে কোনো প্রকার পাওনা পারিশ্রমিক না পরিশোধ করে ওদের কাছ থেকে সবটা নিয়ে আসা, মানে এরকমই কাহিনী। ওদেরকে দিয়েই সব কাজ করানো হইতো, ওদেরকে ন্যায্য পাওনা দেওয়া হতো না। আর একটু সুন্দর করে বলা যেত না? সর্বোপরি হচ্ছে ভাই ব্রিটিশদের যে আধিপত্য আর হচ্ছে বিশৃঙ্খলা আফ্রিকাদের উপরে, এটাই। আচ্ছা, খাদিজা খাতুন আপু আপনি বলেন প্রেসেস টু ইন্ডিয়াটা। শুনতে পাচ্ছেন আমাকে? ভাইয়া আমার ভালো করে মনে নাই। তাহলে কেমনে হবে বলেন? করতে হবে না? ভাইয়া তখন একটু সমস্যা ছিল, তো ভালো করে করতে পারি। আচ্ছা, সাবরিনা প্রুমি আপু আপনি বলেন। আপনি আছেন? বুঝি নাই। আমি নতুন ভর্তি হয়েছি, এটাই আমার ক্লাসগুলো করে নিতে হবে তো। আমি নতুন ভর্তি হয়েছি, এটাই আমার ফার্স্ট ক্লাস। এই সুন্দর পুজোর বন্ধের মধ্যে ক্লাসগুলো করে নিতে পারেন নাই? রিয়ান ভাই পুজোর বন্ধতেই ভর্তি হয়েছি। আমি একটু সুস্থ ছিলাম আর একটু ফ্যামিলি প্রবলেম, তাই। কারণ এখন আরেকটা নোবেল যদি আমি শুরু করি আরো তো এখন কুল কিনারা পাবেন না, কারণ এত এত ক্যারেক্টার। আমি নোটটাই আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। কারণ আপনি যদি ফোর্থ ইয়ারটাতে এইভাবে অবহেলারে কাটান আপনি কুলাইতে পারবেন না। আপনি যে যে দুইটা নোবেল আমরা পড়ছি, দুইটা নোবেলে দেখছেন না হিউজ পরিমাণে ক্যারেক্টার ছিল না? ছিল? যারা পড়ছে ক্লাসগুলো করছিলেন, এই ক্যারেক্টার এই নোবেলটা দেখেন, টু দ্য লাইট হাউস, জাস্ট কি ফেসটাই কতগুলো। তারপর হচ্ছে নোবেল সম্পর্কে দেওয়া আছে মেজর ক্যারেক্টার দেওয়া আছে, যে ক্যারেক্টারগুলো কখনোই ভোলা যাবে না, সব সময় মাথায় রাখতে হবে। তারপরে ক্যারেক্টারগুলো দেওয়া আছে ডিটেইলে, দেখেন মিস্টার রামসি, মিসেস রামসি, লিলি ব্রিস্কো, উইলিয়াম ব্যাংকেস, জেমস রামসি, এরপরে দেখেন পল রেলে, তারপর আছে মিন্টা ডয়েলি, চার্লস টান্সলি, অগাস্টাস কারমাইকেল, অ্যান্ড্রেউ রামসি, জ্যাসপার রামসি, রোজার রামসি, প্রু রামসি, রোজ রামসি, ন্যান্সি রামসি, কেম রামসি, মিস্টার ম্যাকনাপ, ম্যাকেলেস্টার্স বয়। এই যে ক্যারেক্টারগুলো, এগুলো মাথায় রাখতে হবে না? এতগুলো ক্যারেক্টারের নাম মাথায় রাখা কি সহজ কথা হবে বলেন? কথা বলতে হবে তো। এরপরে দেওয়া আছে থিম। এই যে নোবেলটার থিম হচ্ছে দ্য ট্রান্সিয়েন্স অফ লাইফ অ্যান্ড ওয়ার্ক
আমাদের যে কাজ আর জীবন এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। তারপর দেওয়া আছে আর্ট অ্যান্ড মিনস অফ প্রিজার্ভেশন, দ্য সাবজেক্ট নেচার অফ রিয়েলিটি, দ্য রেস্টোরেটিভ ইফেক্টস অফ বিউটি, এগুলো হচ্ছে মেইন থিম। এরপর সামারিটা আছে পার্ট অনুযায়ী, 3টা পার্ট আছে। পার্ট 1টা হচ্ছে দ্য উইন্ডো, সেকেন্ড যে পার্টটা আছে সেকেন্ড পার্টটা হচ্ছে টাইম পাসেস, ভালোবাসার টাইম পাস না, নোবেলের টাইম পাস। তারপর আছে 3 নাম্বার পার্ট দ্য লাইট হাউস। এই যে 3টা পার্ট। তারপরে এখানে বেশ কয়েকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন হিসেবে দেওয়া আছে, 2টা জিনিস যেটা আমাদের এই নোবেলটা বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হোয়াট ইজ স্ট্রিম অফ কনসিয়াসনেস, সেকেন্ড ইয়ারে লিটারেচারে বা থার্ড ইয়ারে পড়েছিলেন না স্ট্রিম অফ কনসিয়াসনেস, মনে পড়ে? হ্যাঁ ভাইয়া পড়েছি। তারপর হোয়াট ইজ ইন্টেরিয়র মনোলগ, আমরা এতদিন ড্রামাটিক মনোলগ পড়েছিলাম, কিন্তু ইন্টেরিয়র মনোলগটা কি এটাও তো আমাদের জানতে হবে। তো এই 2টা জিনিসের মধ্যে পার্থক্যটা কোথায়, মিলগুলো কোথায়, এই জিনিসগুলো জানতে হবে। এই 2টা জিনিস কেন আমাদের এই নোবেলে গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন কি আমি কি এটা শুরু করব না আপনারা সময় নেবেন বলেন? কথা বলেন, কারণ যদি আপনারা পড়া ফালায় রাখেন আমার কোনো লস নাই। এইটা আগে পড়েন দাদা, ওইটাই শুরু করি আগে। হ্যাঁ না না শুরু করি দাদা এটা। ওকে, দেখেন নোবেলটাতে এতগুলো ক্যারেক্টার বলেই বোর্ডে আসি নাই। বলতে পারেন যে ভাইয়া কেন বোর্ডে আসলেন না, বোর্ডে হইলে আরো ভালো লাগতো। হ্যাঁ ভালো লাগতো, কিন্তু যতগুলো ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো আপনারা গোলমাল লাগাই দিতেন। আমি বলতে বলতে অবস্থা খারাপ হয়ে যেত, আপনারা তারপরও বুঝতে পারতেন না। ঠিক আছে, আমার কথা বুঝেছেন? আমি এখানেই লিখে লিখে দিব, আপনারা নোট করবেন, দেখাই দিলে বিষয়গুলো বুঝতে পারবেন। আমাদের তৃতীয় যে নোবেলটা আছে, 5টা নোবেলের মধ্যে থার্ড যে নোবেলটা, এটা হচ্ছে টু দ্য লাইট হাউস। টু দ্য লাইট হাউস, এটার যে লেখক ওনার নাম হচ্ছে ভার্জিনিয়া ওলফ। তা আমরা কত শতাব্দীর নাটক করতেছি, এগুলো নোবেলগুলো উপন্যাসগুলো কত শতাব্দীর? 20th সেঞ্চুরি, অর্থাৎ 20 শতকের। 20 শতকটা আমাদের ইংলিশ লিটারেচারে কোন এজের মধ্যে পড়েছে বলতে পারবেন? বেসিক জিনিসগুলো বলেন, বেসিক জিনিসগুলো বলতে পারলে আপনারা উপকৃত হবেন। মডার্ন এজ, গুড। আমাদের এই টু দ্য লাইট হাউস এই নোবেলটাও মডার্ন এজের অন্তর্ভুক্ত। তো ভার্জিনিয়া ওলফ একজন হচ্ছে মডার্ন এজের লেখক ছিল, তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে লেখা আছে। অ্যাডলাইন ভার্জিনিয়া ওলফ, যিনি মূলত 25শে জানুয়ারি 1832 সালে জন্মগ্রহণ করেছিল এবং মৃত্যুবরণ করেছিল 28শে মার্চ 1941 সালে। তিনি একজন ইংলিশ রাইটার ছিল। একটা বিষয়ে জানলে খুশি হবেন, ভার্জিনিয়া ওলফ নামটা শুনে অনেকের কাছে পুরুষ মনে হইতে পারে, কিন্তু ইনি একজন মহিলা লেখক। ভার্জিনিয়া ওলফ হচ্ছে আধুনিক যুগের বা মডার্ন যুগের একজন বিখ্যাত মহিলা উপন্যাসিক। She is considered one of the most important modernist 20th century authors and pioneer in the use of stream of consciousness. তিনি হচ্ছে এই স্ট্রিম অফ কনসিয়াসনেসটা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই নোবেলের মধ্যে। বুঝতে পারছেন? তিনি আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, তিনি মূলত যে প্রেজেন্টেশন অফ ইনার রিয়ালিটিস, যেটাকে বলা হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস। এই স্ট্রিম অফ কনসিয়াসনেস জিনিসটা হচ্ছে এক কথায় বলতে গেলে সহজ ভাষায় বুঝবেন, নিচে ডেফিনেশন দেওয়া আছে, আমি সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে অন্তর্দ্বন্দ্ব। আমাদের জীবনের সাথে এমন কিছু ঘটনা ঘটে, এই যে আমরা এখন ক্লাস করতে বসছি, সবাই কি ক্লাসে মনোযোগী আছি? একজন হইলেও, একজন ব্যক্তি হইলেও এমনটা আছে যে ক্লাস করতেছে, কথা শুনতেছে, স্ক্রিনের দিকে তাকায় আছে, হাতে কলম নিয়ে, সামনে খাতা নিয়ে, কিন্তু মাথায় চিন্তা করতেছে যে কখন যে আমার গার্লফ্রেন্ড ফোন দিবে। হয় না এমন? বা চিন্তা করতেছে ক্ষুধা লাগছে, খাওয়াটা করে হয়তো ক্লাসটা করার লাগতো।
কি এরকম অন্য আরেকটা চিন্তা আসে না? এরকম অনেক বিষয় আছে। সাপোজ আপনি শপিং করতে গেলেন, ড্রেস দেখতেছেন, আপনার লালটাও ভালো লাগে, ব্লুটাও ভালো লাগতেছে, কালোও ভালো লাগতেছে, এখন আপনি নেবেন কোনটা? তিনটা নেওয়া সম্ভব না, নিতে হবে একটা। এই যে অন্তর্দ্বন্দ্ব একটা লেগে গেল নিজের মধ্যে, দ্বিধাদ্বন্দ্বে থাকা, এই দ্বিধাদ্বন্দ্বে থাকাটাই হচ্ছে আমাদের স্ট্রিম অফ কনসিয়াসনেস। বুঝতে পারছেন? না বুঝলে এখনো বলেন। ভাইয়া বিদ্যুৎ বিভ্রাটের জন্য কিছুক্ষণ পর জয়েন্ট হয়েছি, একটু সংক্ষেপে বললে ভালো হয়। আচ্ছা, এই পর্যন্ত যাও। স্ট্রিম অফ কনসিয়াসনেস এই যে একটা টার্ম, এটা একটা লিটারি ডিভাইস, একদিক থেকে লিটারি ডিভাইস এটা। তো এটা মূলত হচ্ছে আমাদের ভার্জিনিয়া ওল্ফ, একজন মহিলা লেখক, ইংলিশ রাইটার, তিনি মূলত তার এই উপন্যাসটাতে খুব ভালোভাবে এই জিনিসটা ব্যবহার করেছেন, স্ট্রিম অফ কনসিয়াসনেসটা। এই স্ট্রিম অফ কনসিয়াসনেস জিনিসটা কি? সহজ কথায় বলতে গেলে দ্বিধাদ্বন্দ্ব। আমরা নিজেরাই মানে প্রায় সময় দ্বিধাদ্বন্দ্বে থাকি। অনেকদিন থেকে কারোর সাথে ফোন কথা হয় না, বা এরকম অনেক সময় হয় যে আপনার কাছের এক বন্ধু, তার কাছের কেউ মারা গেছে, তার বাবা মা বা এমন কেউ মারা গেছে, এমন অনেকে পড়ে যায় দ্বিধাদ্বন্দ্বে যে ওই সময়টাতে আমার ওই বন্ধুটাকে হয়তো সাপোর্ট করা উচিত বা তার পাশে থাকা উচিত ছিল, আপনি যেতে পারতেছেন না। তো এই সময় আপনার কি ফোন দিয়ে তাকে এই সব বিষয় বা 2 দিন পরে এই সব বিষয় নিয়ে আবার এই পুনরায় এই কথাগুলো মনে করে দেওয়াটা ঠিক হবে কিনা, এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব। আপনি কাপড় কিনতে গেলেন, কোনটা নেবেন, পছন্দ অনেকগুলো হয়ে যাচ্ছে, এই যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তেছেন। একটা ভিডিও কিছুদিন আগে অনেক বেশ ভাইরাল ছিল না, রাস্তা পার হওয়ার জন্য যাব কি যাব না, যাব কি যাব না, এমন একটা ভিডিও ছিল না? মনে পড়ে? দেখছেন কেউ? তো এই যে দ্বিধাদ্বন্দ্বে থাকা, রাস্তাটা পার হবেন কি হবেন না, তো এইরকম এই উপন্যাসটার যে ক্যারেক্টারগুলো আছে, এই ক্যারেক্টারগুলোর মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল প্রত্যেকটা ক্যারেক্টারেই। যেমন সর্বপ্রথম আমাদের যে মেইন ক্যারেক্টারগুলো আছে তাদের মধ্যে মিস্টার রামসি এবং মিসেস রামসি, এরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ। এদের দুইজনের 8 জন সন্তান ছিল। এখন মিসেস রামসি, মিস্টার রামসির যে ওয়াইফ, ইনি মূলত হচ্ছে প্রচণ্ড ভালো একজন মহিলা। সে তার হাজব্যান্ডকে প্রচুর ভালোবাসে, প্রচুর সেবা যত্ন করে, তার হাজব্যান্ডের প্রতি তার একটা ডেডিকেশন আছে। অপরদিকে তার যে সন্তান, 8 জন সন্তানের কাউকেই সে কোনোভাবে কম ভালোবাসে না, সবাইকে একেবারে পরিপূর্ণ মাতৃস্নেহ দিয়ে ভালোবাসে। কিন্তু তার একটা ফল্ট বা তার একটা দ্বিধাদ্বন্দ্ব বা স্ট্রিম অফ কনসিয়াসনেস তার ক্যারেক্টারে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে তিনি হাজারবার চেষ্টা করেও তার হাজব্যান্ডকে ভালোবাসি কথাটা বলতে পারে না, তার হাজব্যান্ডকে সে কতটা চায়, কতটা ভালোবাসে, এই কথাটা বলতে পারে না। এটাই স্ট্রিম অফ কনসিয়াসনেস। বুঝতে পারছেন? যেমন মিস্টার রামসি, হাজব্যান্ড যিনি, এনার ক্ষেত্রে যে বিষয়টা হয়, ইনি মূলত হচ্ছে তার সন্তানদের ভালোবাসে, কিন্তু সবসময় সচরাচর বাস্তবতায় রিয়ালিটিতে আমরা যেটা দেখি, বাবারা সন্তানদের ভালোবাসাটা কখনো প্রকাশ করে না বা করতে পারে না। ঠিক বলছি? 2-1 জন আলাদা ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু বেশিরভাগ আমাদের বাবারাই সন্তানদের কতটা ভালোবাসে এটা বলতে পারে না, সবসময় শাসনে রাখে। আমরা সন্তানরা সবসময় বাবা মায়ের শাসনটাই খেয়াল করি, তাদের ভালোবাসাটা আমাদের এত সময় খেয়াল আসে না, মনে আসে না। তো এই উপন্যাসটাতে দেখানো হয় মিস্টার রামসি তার সন্তানদের ভালোবাসে, কিন্তু মিস্টার রামসির সর্বকনিষ্ঠ যে সন্তান, সেই সন্তানটার একটা রাগ, যে তার বাবা কেন এত রুড, কেন সবসময় রেগে থাকে, গম্ভীর ভাব হয়ে থাকে, কেমন যেন একটা মানুষ। তার সব থেকে কনিষ্ঠ সন্তানের মনে হয় যে সে তার বাবাকে হত্যা করে ফেলবে। বুঝতে পারছেন? স্ট্রিম অফ কনসিয়াসনেস ক্লিয়ার হয়েছে? এটাকে অপর দিক থেকে বলা হয় প্রেজেন্টেশন অফ ইনার রিয়ালিটিস। তারপর আমরা বলতে পারি আমাদের ভার্জিনিয়া উলফের শ্রেষ্ঠতম এসে, তিনি শুধু নোবেল লিখেছেন তা না, তিনি প্রবন্ধও লিখেছেন। শ্রেষ্ঠতম এসে হচ্ছে শেক্সপিয়র সিস্টার, শেক্সপিয়রের বোন, শেক্সপিয়র সিস্টার্স।
এই নামে তিনি একটা এসে লিখেছেন। এটা হচ্ছে তার শ্রেষ্ঠতম বিখ্যাততম একটা এসে। এবং আমাদের ভার্জিনিয়া ওলফের যে হাজব্যান্ড, তিনি ছিলেন বিখ্যাত প্রাবন্ধিক এবং রাজনৈতিক প্রবন্ধ রচয়িতা। তার নাম হচ্ছে লিওনার্ড ওলফ। এবং ভার্জিনিয়া ওলফের সব থেকে বিখ্যাত উপন্যাস হচ্ছে 1925 সালে প্রকাশিত একটা উপন্যাস, যার নাম হচ্ছে মিসেস ড্যালোয়ে। মিসেস ড্যালোয়ে, DALLOWAY, মিসেস ড্যালোয়ে। বুঝতে পারছেন? কথা বলেন। এবং আমাদের এই যে টু দ্য লাইট হাউস, এই টু দ্য লাইট হাউস নোভেলটার টাইটেল তো আমরা জানতে পারলাম, লেখক জানতে পারছি। এই উপন্যাসটা পাবলিশ করা হয়েছিল 1926 সালে এবং এই উপন্যাসটা লেখা হয়েছিল রিটেন হচ্ছে 1926 সালে উপন্যাসটা লেখা হয় এবং পাবলিশ করা হয়েছিল কত সালে বলেন? 1927 সালে। বলেন সম্পর্কে বললেন প্রথমে ভাই, অথর সম্পর্কে বললেন যে ভার্জিনিয়া উলফ একজন হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস রাইটার, সে 20th সেঞ্চুরির একজন অথর। আর তার জীবন সম্পর্কে বললেন যে সে যেগুলো লিখেছে তার ওয়াইফকে, এসবগুলো বুঝলাম। কিন্তু ফার্স্ট যে টাইটেলটা আছে, টাইটেলটা মানে আমি তো ছিলাম না আরেকবার। কোনটা? টু দি লাইট হাউসের মিনিংটা কি বোঝাচ্ছে? ও, টু দ্য লাইট হাউস, এটা আমি এখনো বলি নাই। এটা আমি এখনো বলি নাই, কারণটা হচ্ছে আপনি যদি খেয়াল করেন লাইট হাউসের অর্থটা কি। লাইট হাউস দ্বারা আমরা কি বুঝি? কেউ জানেন না লাইট হাউসের অর্থ? লাইট হাউসের অর্থ যেটা ডিকশনারিতে আসবে সেটা বাতিঘর। এটা একটা জায়গার মধ্যে একটা ঘর ছিল, তাদের সে বাসাটার নাম ছিল বা সেই জায়গাটা যে স্থানটাতে তাদের বেড়াতে গিয়েছিল তারা, সেটা মূলত হচ্ছে একটা ঘর ছিল, তাদের বাসা ছিল, সেটার নাম ছিল লাইট হাউস। এই লাইট হাউস একটা নাম দেওয়া হয়েছিল এখানে। তো এখানে বাংলাটা যদি বাতিঘর চিন্তা করেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরপরে আমি বলি, খেয়াল করেন। এরপরে যেটা আছে আমাদের রিটেন গেল জানরা। জানরাটা হচ্ছে আমাদের মডার্নিস্ট নোবেল, মডার্ন এজের সময় লেখা, এই জন্য এটা হচ্ছে একটা মডার্নিস্ট নোবেল। এখন ঘটনা হচ্ছে যে যদি আমি সেটিং এর কথা বলি, সেটিং এর কথা বলতে গেলে আমাদের এখানে যে দুইটা বিষয় আসবে, একটা হচ্ছে স্কটল্যান্ডের কথা আসবে। এখানে কি আছে থাক, এটা আমি বলবো না, আপনারা জাস্ট মাথায় রাখবেন স্কটল্যান্ড। এবং আপনাদের আরেকটা জায়গার নাম বলবো, সেই জায়গাটা হচ্ছে আমাদের হাবিটস। কি নাম? বোঝা যায়? বোঝা যাচ্ছে? শুনতে পাইলাম না দাদা পরেরটা। বলছিলাম যে আমি যে লেখাটা লিখলাম বোঝা যায়? আমার কি নেটের সমস্যা? আমার কথা কি শুনতে সমস্যা হচ্ছে? মাঝে 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 কথা ভাই হঠাৎ করে একটা যে থামে। আজকে একটু নেটের সমস্যা, এই হচ্ছে ঝামেলা, নেট প্রবলেম করতেছে আজকে। ওকে, এখন ক্লিয়ার আছে নেট? কথা শোনা যায়?
আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? মাঝে মাঝে শোনা যায় না। এখন কি ঠিক আছে? ঠিক হয়ে গেল। দাদা শোনা যায় স্পষ্ট। আচ্ছা, এখন বুঝবেন এটা সেটিং বলতে এখানে প্লেস সেটিং এর কথা বলা হচ্ছে। সেটিং বলতে আমাদের প্লেস সেটিং এর কথা বলা হচ্ছে, অর্থাৎ উপন্যাসটা কোন জায়গায় সংগঠিত হয়েছে বা কোন জায়গাটা ছিল এই উপন্যাসের মধ্যে। স্কটল্যান্ডের হাবরিডস একটা দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ বুঝেন? অনেকগুলো দ্বীপের সমন্বয়ে একটা জায়গা যেটা গঠিত হয়, সেখানে অনেকগুলো দ্বীপ ছিল। পুরো দ্বীপগুলোকে সবগুলোকে একত্রে হাবরিডস বলা হয়। HABRIDES। ওকে, ক্লিয়ার? না, এভাবে রেসপন্স না করলে হবে না, তাহলে আমি আমার মতো বলে গেলাম। তো হাবরিডস হচ্ছে স্কটল্যান্ডে অবস্থিত, এটা একটা দ্বীপপুঞ্জ। বুঝেছি ভাইয়া। এই দ্বীপপুঞ্জগুলোর মধ্যে একটা দ্বীপ, যে দ্বীপটার নাম হচ্ছে, বলেন কিছু বললেন? কি হচ্ছে বুঝতেছি না, এমন করতেছেন কেন? আপনার কাছে কথাগুলো পড়ে যাচ্ছে, তো মানে আপনার কথা শুনে আবার সবার কথা যাচ্ছে, তা আমরা আগে আগে বলতেছি। আমার কথা শুনতে কি এখনো সমস্যা হচ্ছে? না ভাইয়া, কথা এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। দেখেন আমি বলি, হাবরিডস হচ্ছে একটা দ্বীপপুঞ্জ, এটাকে একটা দ্বীপপুঞ্জ বলা হচ্ছে। এই যে দ্বীপপুঞ্জটা, এটা অবস্থিত হচ্ছে স্কটল্যান্ডে। এখন দ্বীপপুঞ্জ জিনিসটা কি? অনেকগুলো দ্বীপের অবস্থান একটা জায়গায়, সেই জায়গাটা অনেকগুলো দ্বীপ আছে, সেই সবগুলো দ্বীপকে মূলত হচ্ছে একটা নামে হাবরিডস নামে ডাকা হয়। হাবরিডস বলতে ওখানে অনেকগুলো দ্বীপ আছে, এটা বোঝানো হয়েছে। তো এর মধ্যে এই অনেকগুলো দ্বীপের মধ্যে হাবরিডসের একটা দ্বীপের নাম হচ্ছে ইলস অফ স্কাই। ইলস অফ স্কাই, এই ইলস অফ স্কাই এর মধ্যে একটা বাড়ি ছিল বা একটা বাসা ছিল, যেটার নাম হচ্ছে টু দ্য লাইট হাউস। ঠিক আছে? এই টু দ্য লাইট হাউস নিয়েই মূলত ঘটনাটা। তাহলে এখানে আমাদের মেইনলি প্লেস সেটিং যদি চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে হাবরিডস। হাবরিডসের ইলস অফ স্কাইয়ে, যেটা অবস্থিত স্কটল্যান্ডে। এখন টাইম সেটিং যে ঘটনাটা, এই যে নিচের দিকে লেখা ভাইয়া আছে, কথা না বারবার এই যে আটকা যেতেছে, বুঝছেন? আটকেছে আসলে আসলে ক্লাসটা ভালো লাগতেছে সমস্যাটা না, হচ্ছে বারবার যে আটকে যাচ্ছে তো। বিদ্যুতের প্রচন্ড সমস্যা, বিদ্যুৎ বন্ধ, নেটের সাপ্লাই নাই, তারপরে এদিকে সমস্যা হচ্ছে আরো নেটওয়ার্ক স্লো হয়ে গেছে। বুঝতে পারছেন? আইপিএস দিয়ে, জেনারেটর দিয়ে আর কত চলবে? বেশিরভাগ জায়গাগুলোতে বিদ্যুৎ বন্ধ করে রাখছে। এখন যদি বুঝতে সমস্যা হয়, তাহলে তো এইভাবে সামনের দিকে আগে লাভ নেই। কারণটা হচ্ছে এরা যে আন্দোলন শুরু করছে, এদের আন্দোলন যে আবার না কবে, ভাইয়া মজা পাওয়া যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। এই জন্য আমি আবার ইয়াতে যাই না, বোর্ডে গেলে আরো বেশি নেট ইয়া হতো। এখন আমি করবোটা কি, এটাই তো বুঝতেছি না। ভাইয়া তেমন বেশি সমস্যা হচ্ছে না। খুব বেশি একটা প্রবলেম হচ্ছে না ভাইয়া, মাঝে মাঝে দু এক সময় একটু বাড়ছে। আচ্ছা, যে জায়গায় বুঝবেন না আমাকে দরকার হলে বারবার বলবেন, যে জায়গাটাতে বুঝতেছেন না বারবার বলবেন, আমি বারবার বুঝাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? জি আচ্ছা, ভাইয়া। প্লেস সেটিং এই যে এখানে দেওয়া আছে, প্লেস সেটিংটা আশা করি বুঝতে পারছেন। ইট টেকস প্লেস অন দ্য ইলস অফ স্কাই, আ গ্রুপ অফ আইল্যান্ডস, যেটার নাম হচ্ছে হাবরিডস অফ দ্য কোস্ট অফ স্কটল্যান্ড, যেটা স্কটল্যান্ডে অবস্থিত। তারপর হচ্ছে টাইম সেটিং। টাইম সেটিংটা এখানে যেভাবে আছে থাকলো, এরপরে আমি আমার মতো করে একটু ভেঙে বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। টাইম সেটিংটা যদি খেয়াল করেন, টাইম সেটিংটা হচ্ছে 1910 সাল থেকে 1920 সাল, এই সময়ের মধ্যে, 1910 সাল থেকে 1920 সালের মধ্যে এই ঘটনাটা বা এই নোবেলটা ঘটেছিল, নোবেলের কথাগুলো। তাহলে আমরা যদি খেয়াল করি, এই সময়টাতে আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ঘটেছিল। 1940 তো
আমরা এই জন্য বলতে পারি টাইম সেটিংটা হচ্ছে দ্য নোভেল স্টার্টেড বিফোর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড ফিনিশড আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে শুরু হয়েছিল এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের শেষে গিয়ে শেষ হয়েছিল। ক্লিয়ার? এরপর আমাদের জানতে হবে স্ট্রাকচার। স্ট্রাকচারটা কি? এই নোভেলটা 3টা পার্টে লেখা হয়েছে, 3টা পার্ট আছে। প্রথম যে পার্টটা সেটা হচ্ছে দ্য উইন্ডো। বলা হচ্ছে সেট বিফোর ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট ইট ক্যাপচার আ ডে ইন দ্য লাইফ অফ দ্য রামসি ফ্যামিলি অ্যান্ড দেয়ার গেস্ট। অর্থাৎ এই উইন্ডো দিয়ে মানে শুরুর কথাটা বোঝানো হয়েছে যে বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে বা এই সময়টাতে বিফোর পূর্বে মূলত হচ্ছে যে তাদের রামসি ফ্যামিলি এবং তাদের যে পরিবারের গেস্ট এদের দিন যাপনগুলো কিভাবে চলেছে সেই বিষয়টা বলা হয়েছে। এরপর হচ্ছে টাইম পাসেস। বলা হচ্ছে কাভার্স দ্য স্প্যান অফ 10 ইয়ার্স, প্রায় 10 বছর একটা সম্পন্ন হয় এই দ্বিতীয় পার্টটাতে, ইনক্লুডিং দ্য ইফেক্টস অফ ওয়ার। এখানে মূলত এই যুদ্ধের যে সমস্যাগুলো, ইফেক্টসগুলো, এই সবগুলো দেখানো হয়। অ্যান্ড দ্য প্যাসেজ অফ টাইম অন দ্য হাউস অ্যান্ড ইটস ইনহেবিটেন্টস, এবং তাদের একটা মূলত যে সময়টা কাটে এটা মূলত ঘরবন্দি অবস্থায় সময় কেটেছিল। এই টাইম পাসেস দিয়ে আমরা এটা বুঝতে পারি। ঠিক আছে? তারা কাছে কোথাও ঘুরতে গিয়েছিল, গ্রাম সাইডে গিয়েছিল, বা হচ্ছে যে বাড়ির মধ্যে বন্দি অবস্থায় ছিল। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এরপর যে 3 নাম্বার পার্টটা আছে, পার্ট 3, যেটা হচ্ছে দ্য লাইট হাউস রিটার্নস টু দ্য রিমেইনিং রামসেস এজ দে রিভিজিট দ্য হাউস ইয়ার্স লেটার। বহু বছর পর, প্রায় 10-11 বছর পরে আবার মূলত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরের সময়টার কথা বলা হচ্ছে যে অনেক দিন পর তারা মূলত তাদের বাড়ি থেকে তারা আবার ভিজিটে যাচ্ছে, বেড়াতে গিয়েছিল বা ভ্রমণে গিয়েছিল। উইথ সাম অ্যাটেম্পটিং দ্য লং ডিলেড ট্রিপ টু দ্য লাইট হাউস। মূলত হচ্ছে তারা বেশ কয়েকবার চেষ্টা করেও ভিজিট করতে পারে নাই, দীর্ঘ সময় পরে তারা এই লাইট হাউসে আবার ভিজিট করতে যাচ্ছে। ক্লিয়ার? এই যে 3টা পার্ট, এই 3টা পার্টই পুরো উপন্যাসটা। এরপর এখানে এগুলো আপনারা পড়ে নেবেন। এখানে প্রোটাগনিস্ট কে? প্রোটাগনিস্ট হচ্ছে মিসেস রামসি। সিমস লাইক দ্য মেইন ক্যারেক্টার মনে হবে তাকে। বাই দ্য এন্ড দ্য স্টোরি ইজ মোর ফোকাসড অন লিলি ব্রিস্কো। শেষের দিকে যখন আপনার উপন্যাসটা শেষের দিকে যাবে তখন আপনার মনে হবে যে লিলি ব্রিস্কো হচ্ছে আমাদের এই উপন্যাসের প্রোটাগনিস্ট। তার যে একজন ব্যক্তি হিসেবে, একজন পার্সন হিসেবে গ্রোথ, তার যে অগ্রগতি এই উপন্যাসে, সেটার জন্য আমাদের মূলত প্রোটাগনিস্ট পরবর্তীতে লিলি ব্রিস্কোকে মনে হবে। এখানে একটা মেজর কনফ্লিক্ট আছে। মেজর কনফ্লিক্টটা কি জানেন? সব থেকে বড় কথা হচ্ছে কনফিউজিং স্ট্রিম অফ কনসিয়াসনেস, ইন্টেরিয়র মনোলগটাও কনফিউজিং। ঠিক আছে? দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে সবসময় প্রত্যেকটা ক্যারেক্টারগুলো। ক্লিয়ার? এরপর এখানে আছে রেইজিং অ্যাকশন, তারপর আছে ক্লাইম্যাক্স, তারপর আছে ফলিং অ্যাকশন, তারপর আছে মোটিভ। উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা বলি আমি। মোটিভটা কি এই উপন্যাসটা লেখার? মোটিভটা হচ্ছে ইন্টেরিয়র মনোলগ, স্ট্রিম অফ কনসিয়াসনেস। এই দুইটা জিনিসকে ভালো মতো বোঝানোর জন্য এই উপন্যাসটা লেখানো হয়। এক পাঠকদেরকে স্ট্রিম অফ কনসিয়াসনেস, ইন্টেরিয়র মনোলগ, এই দুইটা ডিভাইস পাঠকদেরকে বোঝানোর জন্য এই উপন্যাসটা লেখা হয়েছে। ক্লিয়ার? ভাইয়া ইন্টেরিয়র মনোলগ আধ্যাত্মিক, যেটা হচ্ছে আমরা মেটাফিজিক্যাল পড়েছিলাম না, বা ফিলোসফিক্যাল ব্যাপারগুলো, মেটাফিজিক্যাল ব্যাপারগুলো হচ্ছে ইন্টেরিয়র মনোলগ। আরো ক্লিয়ারলি আমি পরে বলে দিচ্ছি। আমরা উপন্যাসটাতে গেলে যখন আমরা ক্যারেক্টারগুলো সম্পর্কে জানবো সবকিছু, তখন আরো ক্লিয়ার হবে। আমি সিম্বলগুলো এখন বললাম না, কারণ উপন্যাসটা যখন আমরা জানবো তখন এই সিম্বলগুলো আমরা বুঝতে পারবো। ওকে? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো জায়গায় সমস্যা বা বুঝতে না পারলে আমাকে একটু জানান তো।
বুঝতে পারছি দাদা। কোনো ওয়ার্ড বা কোনো জায়গায় যদি সমস্যা থাকে বলেন। হ্যাঁ, একটু শর্টে খালি এই যে 3টা পার্ট একদম শর্ট করে একটু যদি আরেকটা বার বলতেন। প্রথম পার্টটা কি বলেন তো, মনে আছে? প্রথম পার্টটা কি ছিল আমাদের? উইন্ডো। উইন্ডো। উইন্ডোতে আমরা কি পেয়েছিলাম বলেন? ও আবার কিসের কাহিনী? ওয়ার্ল্ডের আগের হ্যাঁ, আমি একবার এক কথায় বলে নেই। 3টা পার্ট, 3টা পার্ট আপনাকে বুঝতে হবে। কখন কখন? যুদ্ধের আগে, যুদ্ধের সময়, যুদ্ধের শেষে। এই যে 3টা পার্ট। যুদ্ধের আগের অবস্থা, যুদ্ধ চলাকালীন তারা ঘরবন্দি কিভাবে কি ছিল এই অবস্থাটার কথা বলছে। আর ফাইনালি লাস্ট যেটা, যে যুদ্ধের পরে তাদের জীবনটা কেমন। ঠিক আছে? আমি করোনার মতো একটা পরিস্থিতি। হ্যাঁ, ওইরকমই বলা যায়। করোনার আগের অবস্থা, করোনার চলাকালীন সময়, আর করোনার পরবর্তী অবস্থা। এই তো 3টা জিনিস। এরকম একটা পার্ট, 3টা পার্ট আছে এখানে। আচ্ছা, ইন্টেরিয়র মনোলগটা যেটা বলা হচ্ছে যে আমাদের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, আমরা যেগুলো চিন্তা করি, স্ট্রিম অফ কনসিয়াসনেস যেগুলো দিয়ে হয়, তো এই অভ্যন্তরীণ বিষয়গুলো এটা মূলত হচ্ছে পাঠকদের কাছে এমনভাবে কৌশলের দ্বারা মূলত একটা চরিত্রের অভ্যন্তরীণ চিন্তাভাবনাগুলো এবং তার যে অনুভূতিগুলো ছিল সেগুলো মূলত উপস্থাপন করে ইন্টেরিয়র মনোলগের দ্বারা। এবং প্রায়শই তাদের যে প্রেরণা, তাদের যে অনুপ্রেরণা, মানসিক অবস্থা, এই সব কিছু প্রকাশ করা হয় মূলত হচ্ছে ইন্টেরিয়র মনোলগের দ্বারা। বুঝতে পারছেন? তবে সহজ ভাষায় যদি আমি আপনাদের বলি, ইন্টেরিয়র মনোলগ বলতে একটা কথাই বলা হয়, যেটা হচ্ছে একটা ক্যারেক্টার মনের ভিতর কি চিন্তা করতেছে বা মাথায় তার কি ঘুরতেছে সেটা প্রকাশ না করা। এই যে আপনি ক্লাস করতেছেন, আপনার মাথায় কি ঘুরতেছে আপনি ছাড়া আর কেউ বলতে পারবে? আপনি কি চিন্তা করতেছেন কেউ বলতে পারবে? পারবে না। এটাই হচ্ছে ইন্টেরিয়র মনোলগ। প্রকাশ না পাওয়াটাই হচ্ছে ইন্টেরিয়র মনোলগ। ক্লিয়ার? এবার খেয়াল করেন, এখানে দেওয়া আছে অ্যাবাউট দ্য নোভেল, এই উপন্যাসটা সম্পর্কে, যেটা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ। কারণ ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেনগুলো যখন আপনারা পড়বেন বা লিখবেন, তখন এই অ্যাবাউট দ্য নোভেলের শুরুর দিকে কথাগুলো আপনারা মূলত হচ্ছে ইন্ট্রোডাকশনে লাগাই দিতে পারবেন। শুরুর দিকে কি আছে? টু দ্য লাইট হাউস ইজ আ নোভেল রিটেন ইন দ্য ফর্ম অফ স্ট্রিম অফ কনসিয়াসনেস বাই ভার্জিনিয়া ওলফ, which was first published in 1927. It is widely considered as one of the most important works of 20th century. With this ambitious work, Virginia Woolf established herself as one of the leading writers of modernism. The novel centers on the Ramsay family and their visits to the Isles of Skye in Scotland between 1910 to 1920. কি খুব কঠিন করে লেখা আছে? বাংলা বলতে হবে? একজনও যদি বলেন তাও আমি বাংলা বলবো। যদি বলেন যে হ্যাঁ ভাই আমার দরকার আছে, তাহলে আমি বাংলা বলে দেবো। দরকার আছে কারো? কারণ খুব ইজি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা আছে, পড়লেই বুঝতে পারার কথা। এরপর যেটা আছে মেজর ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলো আমাদের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে সব থেকে বেশি কাজে লাগবে। সর্বপ্রথম হচ্ছে মিসেস রামসি। এই যে মিসেস রামসির কথা বলা হচ্ছে, মিসেস রামসি মানুষটা হচ্ছে, এখানে যে বিষয়গুলো লেখা আছে পড়ে দেখেন, ইজ দ্য লাভিং অ্যান্ড হসপিটেবল ওয়াইফ অফ মিস্টার রামসি। She is highly domestic, focusing on her roles as a mother and wife. অর্থাৎ বলা হচ্ছে আমাদের এই যে রামসির পরিবারে যে মিসেস রামসি আছে, মিসেস রামসি ক্যারেক্টারটাতে আমরা যদি খেয়াল করি, তিনি মূলত হচ্ছে একজন দায়িত্বশীল একেবারে স্ত্রী এবং মা, দুই দিক থেকে। সে একজন প্রেমময়, অতিথিশীল, ডোমেস্টিক বলতে অতিথিশীল বোঝানো যায়। শি ইজ হাইলি ডোমেস্টিক। তার বাসায় যদি কেউ কোনো অতিথি আসে, তাদের প্রচণ্ড পরিমাণে সেবা করে।
লাভিং অ্যান্ড হসপিটেবল ওয়াইফ। হসপিটেবল দ্বারা হচ্ছে মূলত বোঝানো হচ্ছে অতিথিপরায়ণ মিস্টার রামসির। এবং বলা হচ্ছে তিনি অত্যন্ত ডোমেস্টিক বা ঘরোয়া, ফোকাসিং অন হার রোলস অ্যাজ মাদার অ্যান্ড ওয়াইফ। মা এবং স্ত্রী হিসেবে তার যে ভূমিকা এটার কোনো তুলনা হয় না, এটার দিকে তিনি সবসময় মনোনিবেশ করে থাকেন। ক্লিয়ার? অর্থাৎ আমাদের উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মিসেস রামসি, যিনি একজন স্নেহশীল মা এবং পরিবারের প্রতি নিবেদিত ছিল সবসময়। তিনি শান্তি এবং নিরাপত্তার প্রতীক হিসেবে এই উপন্যাসটাতে আছেন। এরপর হচ্ছে মিস্টার রামসি। মিস্টার রামসিকে ইজ দ্য হাজব্যান্ড অফ মিসেস রামসি। তিনি হচ্ছে মিসেস রামসির স্বামী। হি ইজ ডোমিনেটেড বাই রেশিওনালি অ্যান্ড সায়েন্টিফিক রিজন। বলা হচ্ছে যে আমাদের মিস্টার রামসি হচ্ছে তিনি যৌক্তিকতা এবং বৈজ্ঞানিক যুক্তি দ্বারা এই সব জিনিসগুলোকে সবসময় প্রাধান্য দেয়। অর্থাৎ যদি আমি এক কথায় বলি, তিনি একজন ফিলোসোফার, তিনি একজন দার্শনিক। তিনি সবসময় এই যে সায়েন্টিফিক জিনিসগুলো সহজভাবে যে জিনিসটা ভাবা যায় তিনি সেটা না করে ক্রিটিক্যালভাবে চিন্তা করেন। বুঝতে পারছেন? তিনি একজন দার্শনিক এবং তিনি একাধারে একজন অধ্যাপক ছিল। তিনি কঠোর এবং আবেগপ্রবণ ছিল। বুঝতে পারছেন? ক্লিয়ার? বা বুদ্ধিজীবী বলা যায়। অর্থাৎ আমি যদি একটু বিস্তারিতভাবে বলি, মিসেস রামসি হচ্ছে আমাদের রামসি পরিবারের মূল সুরক্ষা ছিল এবং শান্তির প্রতীক ছিল মিসেস রামসি। তিনি বাড়ির কেন্দ্রবিন্দু ছিল এবং পরিবারের জন্য তার অপরিসীম স্নেহশীল ছিল। প্রথম অংশে শুরুর দিকে তিনি একটা পারিবারিক ভ্রমণ পরিকল্পনা করেন, কোথায়? লাইট হাউসে যাওয়ার জন্য। তবে খারাপ আবহাওয়ার কারণে সেই পরিকল্পনা সে সময় স্থগিত হয়েছিল এবং মিসেস রামসি এবং তার পরিবার এবং তাদের যে সম্পর্কের যে বন্ধন এটা জোরদার করতে চায় সব সময়। তার স্বামী এবং সন্তানদের মধ্যে সম্পর্কের একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে সব সময়। আর মিস্টার রামসি একজন বুদ্ধিজীবী এবং ফিলোসোফার বা দার্শনিক ছিল, যিনি নিজের কাজের মধ্যে অগ্রগতি করতে চাইলেও তার যে আত্মবিশ্বাস, তার যে দ্বিধাদ্বন্দ্ব, এই দ্বিধাদ্বন্দ্বের জন্য সবসময় অভাবে সবসময় ভুগত। তিনি তার স্ত্রীর কাছ থেকে আবেগী সমর্থন চাইতো, কিন্তু নিজের পরিবারের সাথে আবার তিনি তেমন ভালো যোগাযোগ করতে পারতো না। তিনি যেহেতু একজন সায়েন্টিফিক বিষয়ে চিন্তা ভাবনা করে, তো তিনি বেশিরভাগ সময় হচ্ছে ল্যাবে কাটায়, পরিবারকে সময় দিত না। এই কারণে তার সন্তানরাও তার উপর প্রচণ্ড রেগে যেত সবসময়, তার বাবাকে তারা পাশে পেত না। এবং সে আবার চাইতো তার সন্তান, তার স্ত্রী যেন তাকে সবসময় ভালোবাসার মধ্যে রাখে, তাকে সবসময় যত্ন করে রাখে, এই জিনিসটা চাইতো, কিন্তু সে আবার সময় দিতে পারতো না। বুঝতে পারছেন? তো তার বাচ্চারা মূলত হচ্ছে যে 8 জন বাচ্চা আছে, এই বাচ্চারা তাকে হচ্ছে বিশেষ পছন্দ করতো না। বিশেষ করে জেমস রামসি, এই জেমস রামসি তাকে পছন্দই করতো না। সে সব মানে এমনও একটা সময় ছিল তার বাবাকে সে হত্যা করতে চেয়েছিল। ক্লিয়ার? তো এই জেমস রাম এবার হচ্ছে লিলি ব্রিস্কো মূলত হচ্ছে ইজ এ ইয়ং লেডি, আনমেরিড একজন লেডি। সে হচ্ছে একজন অবিবাহিত একজন মহিলা, ইয়ং ছিল। সে একদিক থেকে সে একজন পেইন্টার, ফ্রেন্ড অফ দ্য রামসিস। এই যে রামসি পরিবার আছে, এই রামসি পরিবারের বন্ধু হচ্ছে আমাদের লিলি ব্রিস্কো, বা তিনি একজন গেস্ট। ঠিক আছে, মনে থাকবে? এবং বলা হচ্ছে শি ইজ এক্সট্রিমলি ফন্ড অফ মিসেস রামসি অ্যান্ড ফিলস আ প্রোফাউন্ড সেন্স অফ এমটিনেস আফটার হার, অর্থাৎ মিসেস রামসিস ডেথ। মিসেস রামসি মারা গিয়েছিল, এই কথাটাও এখানে বলা হচ্ছে যে তিনি মিসেস রামসিকে অত্যন্ত পছন্দ করত এবং এই মিসেস রামসির মৃত্যুর পরে তার একটা গভীর শূন্যতা অনুভব হয়েছিল লিলি ব্রিস্কোর। আচ্ছা, এরপরে যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে জেমস রামসিটাকে সে হচ্ছে ইজ দ্য ইয়ংগেস্ট রামসিস চাইল্ড, এই রামসি পরিবারের সব থেকে ছোট সন্তান। হি ইজ 6 years old when the story begins। যখন এই স্টোরিটা শুরু হয় তখন তার বয়স ছিল কত? 6 বছর বয়স ছিল। এবং এই যে আমাদের জেমস রামসি পরিবারের ছোট ছেলে ছিল, তার মায়ের প্রতি সে প্রচণ্ড ভালোবাসা ছিল, তার গভীর ভালোবাসা ছিল, এবং তার বাবার প্রতি তার একটা রাগ অনুভব ছিল। সে তার বাবার কঠোর আচরণে বিরক্ত ছিল
এবং আশা করে যে তারা সবাই যে টু দ্য লাইট হাউসে যে ভ্রমণে যেতে পারবে সেটা সবসময় আশা করে। সে সব থেকে বেশি লাইট হাউসে ভ্রমণে যেতে চায়, তবে তার বাবা তাকে হতাশ করে দেয় সব সময়। যখন মিস্টার রামসি মানে লাস্টবার যখন বলে জেমস তার বাবাকে বলে যে আমরা ভ্রমণে যাই লাইট হাউসে, তখন মূলত হচ্ছে মিস্টার রামসি তার এই সন্তান জেমস রামসিকে বলে যে আমরা আজকে যাব না, আগামীকালকে যাব। ঠিক আছে, সে খুশি হয় যে কালকে যাবে, আগামীকালকে যাবে। কিছুক্ষণ পরেই তার বাবা মিস্টার রামসি জেমসকে বলে যে আগামীকালের আবহাওয়া ভালো না, যদি আবহাওয়াটা ভালো না থাকে তাহলে আমাদের যাওয়া সম্ভব হবে না। এই কথা শুনে জেমস আবার রেগে যায়। বুঝতে পারছেন? ছোট্ট একটা বাচ্চা মানুষ, সে ভ্রমণে যেতে চায়, তাকে যদি এভাবে বলে রাগ করাটা স্বাভাবিক, তাই না? আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার করে নেই, মিস্টার রামসি আর মিসেস রামসি যেহেতু চিনে ফেলছেন আপনারা, এই মিস্টার রামসি মিসেস রামসির হচ্ছে 8 জন সন্তান। কয়জন? 8 জন। তার মধ্যে 4 জন ছেলে, 4 জন মেয়ে। 4 জন ছেলের নাম আমি বলি, আপনারা মনে রাখেন। 4 জন ছেলের মধ্যে একজন হচ্ছে জেমস রামসি, যাকে আমরা এই উপন্যাসে সব থেকে বেশি তার অবদান দেখতে পাই, যেহেতু ছোট মানুষ। তারপর হচ্ছে আছে অ্যান্ড্রিউ মার্সি, আপনারা খেয়াল করেন এই যে নিচের দিকে আছে লিলি ব্রিস্কো, উইলিয়াম ব্যাংকেস, এই যে জেমস রামসি, পল রামসি, মিন্টা ডোয়েল, চার্লস টান্সলে, এই যে দেখেন অ্যান্ড্রিউ রামসি আছে, পাইছেন? এই যে অ্যান্ড্রিউ রামসি, আর একটা পাইছি আমরা হচ্ছে জেমস রামসি, 2 জন গেল। তারপর হচ্ছে রোজা রামসি, এই যে রোজা রামসি তার হচ্ছে আরেকজন ছেলে। তারপর হচ্ছে জাসপার রামসি, এই যে তার 4টা ছেলে। 4টা ছেলের নাম কি কি বলেন তো? নামগুলো বানানগুলো খেয়াল করে নেন এখনই, যারা লাইভে দেখতেছেন কমেন্ট করেন। আপনারা ওইখানে মেসেজ বক্সে লিখেন তো, নামগুলো লিখে ফেলেন, একবারে হয়ে যাক যাতে ভুলে না যান। 4 জন ছেলের মধ্যে 4 জনের নাম লিখেন, জেমস রামসি, রোজা রামসি, তারপর হচ্ছে অ্যান্ড্রিউ রামসি, জাসপার রামসি, এই নামগুলো লিখেন। লিখতেছেন? জেমস রামসি, অ্যান্ড্রিউ রামসি, রোজা রামসি এন্ড জাসপার রামসি। একজন লিখছে, খাদিজা খাতুন আপু, গুড, থ্যাংক ইউ। বাকিরা ঘুমাইছে, খাতা কলম সামনে নাই। লিখেন। এরপরে লিখছে লাবণী খাতুন, ইনসানাতুল জান্নাত আপু, প্রিয়ন্তী সিনহা আপু, তাসকিরা আল মামুন, তামান্না, বাহ অনেকে লিখছেন, গুড। সাবরিনা লিমন, নুসরাত তিশা। আচ্ছা, এই যে নামগুলো লিখলেন মনে থাকবে। এরপরে খেয়াল করেন তার 4 জন কন্যা সন্তান ছিল, 4 জন কন্যা সন্তান ছিল সাথে। কি ব্যাপার, এলোটা কি? হ্যাঁ, ঠিক আছে, ওকে। 4 জন ছেলে গেল, এবার আমরা হচ্ছে 4 জন তার যে মেয়ে ছিল সেই 4 জন মেয়ের নাম জানি। সর্বপ্রথম হচ্ছে আমরা একজনের নাম জানবো, যার নাম হচ্ছে প্রু রামসি, PRUE। এই যে প্রু রামসি, পাইছেন? তারপর হচ্ছে রোজ রামসি, ন্যান্সি রামসি, ক্যাম রামসি, এই যে 4 জন তার হচ্ছে মেয়ে। ক্লিয়ার? এই যে 7 জন আর উপরে একজন, এই 8 জন হচ্ছে তার সন্তান।
বাকি যে আর যারা আছে তারা সবাই তার হচ্ছে গেস্ট। ওকে, মনে থাকবে? তার মেয়েদের নামগুলো কি কি বলেন? প্রু রামসি, রোজ রামসি, ন্যান্সি রামসি, ক্যাম রামসি, এই যে চারজন। রোজ, ন্যান্সি, ক্যাম। ন্যান্সি ক্যাম, গুড। তাহলে এই ক্যারেক্টারগুলো হয়ে গেল, তাদের এরকম কোনো বিষয়, আলাদা কোনো বিষয় নাই। তারপর আমি এক কথা বলি, জেমস রামসি গেছে। লিলি ব্রিস্কোর কথা বলছি। লিলি ব্রিস্কো একজন পেইন্টার ছিল, একজন শিল্পী ছিল, যিনি মিসেস রামসির অতিথি হিসেবে সবসময় থাকতো। তিনি তার নিজের শিল্পী সত্তার সাথে লড়াই করতো, কারণ সে দ্বিধাদ্বন্দ্বে ভুগতো। আমি একটা ছবি আঁকলাম, এটাকে মানুষ পছন্দ করবে, করে কিনা। নারীদের প্রতি মূলত হচ্ছে নিচের দিকে আরেকটা ক্যারেক্টার পাবো, চার্লস টানসি। এই ক্যারেক্টার সাথে লিলি ব্রিস্কোর ক্যারেক্টারটা এখানে কানেক্টেড হয়ে গেল। এই যে চার্লস টানসলি, এই চার্লস টানসলি মূলত হচ্ছে তিনি একজন শিক্ষার্থী ছিল। কার শিক্ষার্থী? একজন স্টুডেন্ট ছিল। কার? মিস্টার রামসির স্টুডেন্ট ছিল সে। দেখেন, ইয়ং অ্যাম্বিশিয়াস ফিলোসোফার অ্যান্ড মিস্টার রামসিজ স্টুডেন্ট। বুঝেছেন? চার্লস টানসলি হচ্ছে আমাদের মিস্টার রামসির একজন স্টুডেন্ট বা শিক্ষার্থী ছিল। সে সব সময় তার সাথে থাকতো। সে সব সময় মিস্টার রামসিকে তেল মারতো। মিস্টার রামসি ভুল বলুক আর সঠিক বলুক, চার্লস টানসলি হ্যাতে হ্যাঁ বলে, নাতে না বল। ক্লিয়ার? বুঝেছেন? এবং এই চার্লস টানসলির আরেকটা স্বভাব ছিল, সেটা হচ্ছে সে মূলত মেয়েদেরকে সহ্য করতে পারতো না। সে সবসময় ইনসাল্ট করে কথা বলতো মেয়েদেরকে। অর্থাৎ যে নারী ক্যারেক্টারগুলো ছিল, ওমেন ক্যারেক্টারগুলো ছিল, এদেরকে সবসময় হচ্ছে ট্রিট করতো অন্যভাবে। নারী সত্তাকে সবসময় ছোট করে দেখতো। এবং এই যে লিলি ব্রিস্কো যখন ছবি আঁকে, পেন্টিং করে, তার সেই পেন্টিং যখন হচ্ছে মূলত সে দেখেছিল, এই পেন্টিংগুলো দেখে মানে বাজে মন্তব্য করেছিল, এই কেমন ছবি আঁকে, কোনো ইয়া নাই, এই মেয়ে মানুষের দ্বারা কি এগুলো পেন্টিং হয় নাকি। বুঝতে পারছেন? এই যে হি রিপিটলি টেলস লিলি ব্রিস্কো দ্যাট ওমেন ক্যান নট পেইন্ট অর রাইট, আন্ডারমিনিং হার কনফিডেন্স। অর্থাৎ তার যে আত্মবিশ্বাসটা ছিল সেটা কমায় দিচ্ছিল সে। ক্লিয়ার? কথা কোন? চার্লস টানসলি ছিল কি বলে ওই মিস্টার রামসির ছাত্র। হ্যাঁ, তার ছাত্র ছিল। আর হচ্ছে ওই রামসের যে বান্ধবী যে আর্ট করছিল, তাকে সবসময় উত্তক্ত করতো তার চিত্রকর্মকে নিয়ে। বুঝতে পারছেন সবাই তাহলে? আচ্ছা, এবার আর দুইটা ক্যারেক্টারের কথা বলি, পল রিলে আর মিন্টা ডলি। এই দুইজনের কথা কই। এই দুইজন শুরুর দিকে মিস্টার রামসি ফ্যামিলির গেস্ট ছিল। পরবর্তীতে মূলত হচ্ছে মিসেস রামসির সহায়তায় এই দুইজনের প্রেম হয়, তাদের বিয়ে হয়। বুঝেছেন? কিন্তু সেই বিয়েটা শেষ পর্যন্ত টিকে থাকে না, ডিভোর্সের রূপ নেয়। কেন? কারণ পল রিলে এর মূলত একটা স্বভাব ছিল, সে মানে বহু বিয়ের জন্য চিন্তা ভাবনা করতো, অনেকগুলো মেয়ের সাথে ঘুরে বেড়াতো বা পরকীয়ায় জড়িত ছিল, এই টাইপের মানুষ ছিল। এইসব মিন্টা ডলি দেখে তাকে ডিভোর্স দিয়ে দেয়। তাহলে মিন্টা ডলি এখানে হচ্ছে উইমেন ক্যারেক্টার, আর পল রিলে হচ্ছে ম্যান ক্যারেক্টার। ক্লিয়ার? বুঝতে পারছেন? আবার বলেন। বুঝতে পারেন নাই? এখানে পল রিলে আর মিন্টা ডলির কথা বলছে। এখানে দুইজন হচ্ছে বিয়ে করে, কিন্তু শেষ পর্যায়ে তাদের বিবাহ সম্পর্ক টিকেনি, কারণ হচ্ছে পল রিলে বিভিন্ন মানে মেয়েতে আসক্ত ছিল, এবং শেষ পর্যায়ে মিন্টা ডলি হচ্ছে তাকে বিচ্ছেদ ঘটায়। এখানে মিন্টা ডলি হচ্ছে প্রধান চরিত্র। এই দুইটা ক্যারেক্টার মূলত শুরুর দিকে তারা হচ্ছে রামসি ফ্যামিলির
গেস্ট। সেখানে এই যে আমাদের পল রেলি এবং হচ্ছে মিন্টা ডলি, এরা দুজনই গেস্ট ছিল। তো মূলত হচ্ছে মিন্টা ডলি মূলত হচ্ছে পল রেলির প্রেমে পড়ে, স্বাভাবিক। মেয়েরা তো বিশেষ করে হচ্ছে এই টাইপের ছেলেদের প্রেমে পড়েই, তাই না? এটা তো সত্য কথা, বাস্তবতা না এটা? ভালো ছেলেদের প্রেমে পড়ে না সব সময়, ভালো ছেলেরা প্রেম করে না। প্রেম করে না। ভাইয়া, ছেলেরা প্রেম করার সময় সুহাসিনী সুদর্শিনী খুঁজে, আর বিয়ের টাইমে যেমন হোক সংসার পুরো মেয়ে যায়। হ্যাঁ, ঘটনাটা তো অন্য কিছু দেখি, আমি উল্টাটা দেখতেছি। আমি দেখতেছি যে মেয়েরা হচ্ছে প্রেম করার সময় সুন্দর, অন্যের বান্ধবীর বয়ফ্রেন্ডের থেকে যেন সুন্দর হয় এমন কিছু খুঁজে, আর বিয়ের সময় টাকা পয়সা, চাকরিওয়ালা, টাক মাথাওয়ালা, ভুড়িওয়ালা এরকম জামাই খুঁজে, তাই না? সবার ক্ষেত্রে সেম না ভাইয়া। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা কিছু কিছু ক্ষেত্রে যুক্তি, হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে অযুক্তি। সব মেয়েরা তার টাকার জন্য ক্ষুধার্ত থাকে না। বেশিরভাগ মেয়েরাই এটা করে। কারণটা হচ্ছে প্রত্যেকটা পরিবার বা প্রত্যেকটা বাবা মাই চায় তাদের মেয়ে ভালো থাকুক, কিন্তু এটা বুঝে না আসলে যে সে কি চায় বা তার সন্তানটা কি চায়, এটা দেখে না। বুঝতে পারছেন? জি, তবে বাবা মা তো আমাদের ভালোই চায়, ওনারা যা করবে সেটা তো ভালোই থাকে। এই দুইটা ক্যারেক্টার ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। এরপরে যে ক্যারেক্টারটা দেখব সেটা হচ্ছে অগাস্টাস কারমাইকেল। এই অগাস্টাস কারমাইকেল এ হচ্ছে একজন মূলত হচ্ছে লেখক, একজন কবি বলা যায়। সে যখন মূলত হচ্ছে রামসেল পরিবারের গেস্ট হিসেবে যায়, সে সেখানে মূলত হচ্ছে উপস্থিত হিসাবে থাকে এবং সে মূলত আফিম খায়। আফিমটা কি? আচ্ছা, সে মূলত নেশা করে, মাদক। বিড়াল গল্পে আপনি খাইতে ওইরকম। হয়, মূলত একজন কবি ছিল যিনি রামসের ফ্যামিলিতে যায় গেস্ট হিসেবে, এবং সে পরিচিতি লাভ করে মূলত আফিমখোর হিসেবে, নেশাখোর হিসেবে। যদিও মূলত হচ্ছে মিসেস রামসি তাকে প্রথমে অস্বীকৃতি জানান, পরে তিনি যে যুদ্ধটা ঘটতেছিল এই যুদ্ধের সময় বেশ কিছু সাহিত্য রচনা করেছিল। এই সাহিত্যের জন্য সে মূলত সাফল্য পায়, এবং এই অগাস্টাস কারমাইকেল মিস্টার রামসির বিপরীতে কাজ করেন, কারণ তিনি অন্যান্যদের বিচারের প্রতি আরও বেশি উদাসীন ছিল, মানে তাকে দেখতে পারতো না, এরকম অবস্থায় ছিল, কিন্তু তাদের গেস্ট ছিল। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখানে আর ক্যারেক্টার হচ্ছে মিসেস ম্যাকনাপ। মিসেস ম্যাকনাপ হচ্ছে একজন বয়স্ক তত্ত্বাবধায়ক ছিল, কেয়ারটেকার বয়স্ক ছিল রামসি ফ্যামিলির, যিনি মূলত তাদের অনুপস্থিতিতে রামসি ফ্যামিলির বাড়ির দেখাশোনা করেন, এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় এবং পরে বাড়িটা যে বেকায়দায় পড়ার পরে এটা মূলত পুনরুদ্ধার বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে মূলত মিসেস ম্যাকনাপ ভূমিকা পালন করে। ক্লিয়ার? বুঝেছেন? জি ভাইয়া। জি ভাই। তারপর হচ্ছে ম্যাকলিস্টার। ম্যাকলিস্টারকে এ হচ্ছে লোকাল ফিশারম্যান, একজন স্থানীয় জেলে, যিনি এই রামসে পরিবারের যে টু দ্য লাইট হাউস, এই টু দ্য লাইট হাউস যখন তারা ভ্রমণে গিয়েছিল তাদেরকে সাহায্য করে, সহায়তা করেছিল, তাদেরকে সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিল, সাপোর্ট করেছিল ম্যাকলিস্টার। আর ম্যাকলিস্টার্স বয় মূলত হচ্ছে জেলেদের যে ছেলেগুলো আছে এদের কথা বলা হয়েছে, দ্য ফিশারম্যান সন। তো এই ম্যাকলিস্টার্সের যে বয়, জেলেদের যে ছেলে, যে নৌকাটা দিয়ে মূলত হচ্ছে টু দ্য লাইট হাউসের দিকে তারা গিয়েছিল নৌকা করে,
তিনি মূলত সেই নৌকার মাঝি এরকম টাইপের ছিল, সেটা একটা মাছ মারার নৌকা ছিল। তো ধারাবাহিকতার মূলত তিনি সবসময় সেদিকে যাওয়া আসা করতো, সেখানে তাদের নিয়ে যেত, নিয়ে আসতো, এরকম ছিল। এবং বয়স্ক এবং তরুণ প্রজন্মের মধ্যে একটা ব্যবধান দূর করেছিল তারা, বয়স্ক এবং তরুণদের মধ্যে একটা বন্ডিং তৈরি করেছিল, যে ব্যবধানটা ছিল সেটা দূর করে দিয়েছিল। ওকে, ভাইয়া কিছু না বলছেন বুঝি নাই আপু, আরেকবার বলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই এই ক্যারেক্টারটা ও জেলে না বলছেন কোনটা। বিশাল ম্যাকলিস্টার ফিশারম্যান। হ্যাঁ, তার নাম হচ্ছে ম্যাকলিস্টার। আর ম্যাকলিস্টার বয় বলতে সেই যে জেলেগুলো ছিল, ফিশারম্যান যারা, ওদের যে নৌকা মানে চলাচল করতো, নৌকাগুলো নিয়ে চালাইতো, যাওয়া আসা করতো, এদের কথা বলা হচ্ছে। তারা এই ফিশারম্যান বয়গুলো সারি সারি করে নৌকাগুলো রেখেছিল লাইট হাউসের সামনে, তাদেরকে নিয়ে আসতো, নিয়ে যাইতো। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে আমাদের এখানে কোন ক্যারেক্টারটা জানা বাকি থাকলো? বাকি আছে কোনোটা? এই যে এটা আছে নাকি, উইলিয়াম ব্যাংকিস। উইলিয়াম ব্যাংকিস হচ্ছে মূলত হচ্ছে একজন বোটানিস্ট। সে একজন উদ্ভিদ বিজ্ঞানীর যে উদ্ভিদবিদ ছিল। মূলত তিনি আবার রামসের সাথে, যেহেতু তিনি একজন সায়েন্টিস্ট, তো রামসের সাথে তার একটা দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল এবং তিনি সব সময় বিবেচনা করত, মিস্টার রামসের চেয়ে বেশি চিন্তা ভাবনা করত, যে নিজেকে ভালো মনে করত। যদিও মিসেস রামসি আশা করে যে উইলিয়াম বাংকিস সে লিলি ব্রিস্কোকে মূলত কি করবে, বিয়ে করবে। তার পরিবর্তে মূলত যদি বিয়ে নাও করে অন্তত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে থাকবে। তো উইলিয়ামের প্রতিফলিত যে প্রকৃতিটা আমরা এই উপন্যাসে দেখতে পাই, এটাতে আরো তীব্র চরিত্রের সাথে একটা বৈপরীত্য দেখায়। মিস্টার রামসির সাথে যেমন হচ্ছে উইলিয়াম বাংকেসের দীর্ঘদিনের বন্ধুত্বের মধ্যে একটা দূরত্ব ছিল। দূরত্বটা হচ্ছে যে নিজেকে উইলিয়াম বাংকেস হচ্ছে তার থেকে বড় মনে করে। আবার অন্যদিকে মিসেস রামসি চিন্তা করেছিল যে উইলিয়াম বাংকিসের সাথে লিলি ব্রিস্কোর বিয়ে ঘটাই দিবে। সেটা না পারার কারণে পরবর্তীতে সে মূলত হচ্ছে ওই যে পল রিলে আর হচ্ছে মিন্টা ডলি, এদের বিয়েটা দিয়ে দেয়, তাদের বিয়ে জোড়া লাগায়। অর্থাৎ সে দুইটা বিয়ের চেষ্টা করেছিল, একটাতে সফল হয়েছিল। ক্লিয়ার? বুঝেছেন? কথা কন। ভাইয়া শেষের দিকে যে বললেন যে ব্রিস্কো হচ্ছে আপনার প্রধান চরিত্র, শেষের দিকে দেখা যাবে যে মিস রাসমিথ থেকে ব্রিস্কো হচ্ছে প্রধান চরিত্র। এখানে প্রধান চরিত্রের ভূমিকাটা কি? প্রধান চরিত্রের ভূমিকাটা এরকম হয় থার্ড পার্টে, বিশ্বযুদ্ধের পরে। মূলত হচ্ছে লিলি ব্রিস্কো যখন টু দ্য লাইট হাউসে সবাই মিলে আবার বেড়াতে গিয়েছিল, সেখানে মিসেস রামসে অসুস্থ হয়ে মারা গিয়েছিল এবং লিলি ব্রিস্কো গভীর শোক প্রকাশ করে। অপরদিকে উইলিয়াম বাংকিসের সাথে তার একটা বিয়ের ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল, সেটাও হইল না। অর্থাৎ লিলি ব্রিস্কোর এখানে ঘটনাগুলো ফুটে উঠে বেশি থার্ড পার্টে। ওকে, বুঝতে পেরেছেন? কথা কন। ক্যারেক্টারগুলোতে কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। না ভাইয়া। ওকে, এবার আমরা একটু সামারিটা শোনার চেষ্টা করি। আপনারা শুনেন, তারপর ইংলিশটা পড়লে বুঝে যাবেন। আমি বাংলায় বলে দিই পুরো গল্পটা। 3টা পার্ট আছে, 3টা পার্টের ঘটনাগুলো বলি শুরু থেকে, একেবারে রিমেমোরাইজ হয়ে যাবে। ভার্জিনিয়া উলফের লেখা টু দ্য লাইট হাউস উপন্যাসটা প্রকাশিত হয়েছিল 1927 সালে এবং লেখা হয়েছিল 1926 সালে। উপন্যাসটাতে রামজি নামক এক পরিবারের 1910 থেকে 1920 সালের মানে এই পর্যন্ত স্কটল্যান্ডের আইল অফ স্কাইতে ভ্রমণকালীন ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে। যদিও উপন্যাসটা আধুনিকতায়
বা আধুনিকতা ধারায় অনুসরণ করে লেখা হয়েছে, তবে এর যে ধারাবাহিকতা কাহিনীর তুলনায় এটাতে ফিলোসফিক্যাল বা দার্শনিক যে অন্তর্দৃষ্টিটা এটা অনেক বেশি প্রাধান্য পেয়েছে। উপন্যাসটার প্রায় পুরোটাই সম্পূর্ণটাই চিন্তা, মননশীল বা মনসমীক্ষণ ও পর্যবেক্ষণের আদলে গঠিত হয়েছে। উপন্যাসের প্রত্যেকটা অংশই স্ট্রিম অফ কনসিয়াস এই পদ্ধতির মাধ্যমে বিভিন্ন চরিত্রগুলো বর্ণনা করা হয়েছে। যেমন 1998 সালে মডার্ন লাইব্রেরি তাদের 20 শতকের বা মডার্ন সময়ের 100টা ইংরেজি উপন্যাসের তালিকায় টু দ্য লাইট হাউস নোবেলটাকে 15তম স্থানে নির্বাচন করেছিল। তো এই টু দ্য লাইট হাউস উপন্যাসটা মোট 3টা অংশে বিভক্ত। প্রথম অংশটা দ্য উইন্ডো, দ্বিতীয়টা হচ্ছে দ্য টাইম পাসেস, তৃতীয়টা হচ্ছে দ্য লাইট হাউস। প্রথম অংশটা দ্য উইন্ডো অংশটা শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ শুরুর কিছুদিন আগের ঘটনা দিয়ে। মিস্টার রামসি এবং মিসেস রামসি তাদের 8 সন্তানকে নিয়ে হ্যাব্রিডস, যেখানে দ্বীপপুঞ্জ, তাদের গ্রীষ্মকালীন বাড়িতে এসেছিল। শুরুর দিকে উইন্ডো পার্টে বাড়িতে বেড়াতে এসেছিল। হ্যাব্রিডস হচ্ছে স্কটল্যান্ডের পশ্চিমে অবস্থিত একগুচ্ছ দ্বীপ। তাদের এই যে লাইট হাউস, এই বাড়িটা থেকে কিছুটা দূরে বে মানে উপসাগরের পাশে একটা লাইট হাউস আছে। বে হচ্ছে 3 দিক স্থল দ্বারা বেষ্টিত জলরাশি। অনেকে বে চিনেন না, উপসাগর কোনগুলো বলা হয়। 3 দিকে স্থল এরকম, আর একদিকে হচ্ছে জলরাশি। যেমনটা আমাদের বঙ্গোপসাগর যদি আপনি খেয়াল করেন, এই বঙ্গোপসাগরকে বলা হয় বে অফ বেঙ্গল, জানেন? এই বঙ্গোপসাগরের 3 দিকেই হচ্ছে স্থল আছে, একদিকে হচ্ছে জলরাশি। তো 6 বছর বয়সী জেমস রামসি, মিস্টার রামসি এবং মিসেস রামসির সর্বকনিষ্ঠ সন্তান, এই লাইট হাউসে যাওয়ার জন্য প্রচণ্ড আগ্রহী এবং মিসেস রামসি তাকে এই বলে সান্ত্বনা দেন যে আবহাওয়া ভালো থাকলে পরের দিন তারা ওখানে যাবেন। এটা শুনে জেমস অনেক খুশি হয়। মিসেস রামসি তাকে এটা বলে, কিন্তু মিস্টার রামসি তাকে হতাশ করে বলেন পরের দিন ঘুরতে যাওয়ার মতো ভালো আবহাওয়া থাকবে না। এটা শুনে বাবার উপর জেমসের বেশ রাগ হয়। সে ভাবতে থাকে তার বাবা এমন কেন, তার এবং তার ভাই বোনদের সাথে সবসময় খারাপ আচরণ করে, কি মজাটা পায় এই খারাপ আচরণ করে, সে এমন রুড আচরণ করে কেন। হ্যাব্রিডসে আইল অফ স্কাই দ্বীপে রামসি পরিবারের গ্রীষ্মকালীন যে বাড়িতে তাদের যে সাথে বেশ কয়েকজন অতিথিও এসেছিল, যাদের মধ্যে একজন ছিল চার্লস টানসলি, যিনি একজন আধ্যাত্মিক দার্শনিক বা মেটাফিজিক্যাল ফিলোসফার ছিল। চার্লস টানসলিটা কে ছিল মনে পড়ে? কি বললেন ভাইয়া? চার্লস টানসলি কে ছিল? মিস্টার রামসির ছাত্র ছিল, মনে পড়তেছে? স্টুডেন্ট। হ্যাঁ, গুড। তো এই যে মেটাফিজিক্যাল ফিলোসফার হিসেবে সে খ্যাত ছিল, বিখ্যাত ছিল, এবং তিনি মিস্টার রামসির কাজের অনেক প্রশংসা করতো সবসময়। যা বলতো তাতে হ্যাঁ বলতো, না বললে না বলতো। রামসিদের সাথে তাদের বাড়িতে আরও অতিথি হিসাবে ছিল লিলি ব্রিস্কো। লিলি ব্রিস্কো একজন তরুণ চিত্রশিল্পী, যিনি মিসেস রামসির একটা ছবি আঁকতে শুরু করেছিল। কার ছবি? মিসেস রামসির একটা ছবি বা পোর্ট্রেট আঁকতে শুরু করেছিল। লিলি ব্রিস্কো তার কাজ দিয়ে সব সময় হীনমন্যতায় ভুগত, দ্বিধাদ্বন্দ্বে ভুগত। তিনি ভাবেন যে তার কাজে কোথাও না কোথাও কোনো একটা ত্রুটি আছে, তাই সে কোনো কাজ দ্রুত শেষ করতে পারত না। অপরদিকে মিসেস রামসি চাইতো যে লিলি ব্রিস্কো রামসিদের পুরনো যে বন্ধু ছিল উইলিয়াম ব্যাংকসকে যেন বিয়ে করে, কিন্তু লিলি তা চাইতো না এবং সারা জীবন অবিবাহিত থাকার সিদ্ধান্ত নেয় লিলি ব্রিস্কো। ক্লিয়ার? যদিও মিসেস রামসি লিলি ব্রিস্কোর বিয়েটা ঘটাতে পারেনি, কিন্তু সে অবশ্যই আরেকটা বিয়ের ব্যবস্থা করতে সক্ষম হয়েছিল, যেটা হয়েছিল তাদেরই পরিচিত, তাদেরই গেস্ট পল রেইলি এবং মিন্টা ডায়েলের মধ্যে। সেদিন বিকেলেই পল রেইলি মিন্টা ডলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। লিলিও তার অসম্পূর্ণ ছবি আঁকা শুরু করেছিল এবং মিসেস রামসি তার মন খারাপ করা ছেলেকে জেমসকে সামলে নিয়েছিল। মিসেস রামসি তার কাজ নিয়ে সন্তুষ্ট হতে পারেন না।
তাই তিনি ভাবেন দার্শনিক হিসেবে সফল হতে মিস্টার রামসি যে ছিল তার কাজ নিয়ে সে কখনোই সন্তুষ্ট হইতে পারতো না। তিনি সবসময় দার্শনিক হিসেবে সফল হতে চাইতো। তাকে আরো কঠোরভাবে কাজ করতে হবে এই চিন্তা করত। নিজের কৃতিত্বের মধ্যে তিনি অপূর্ণতা খুঁজে পাইতো। সে নিজের কৃতিত্বগুলোকে নিয়ে সে খুশি থাকতে পারতো না। তিনি তার স্ত্রীর কাছ থেকে আরো বেশি উৎসাহ চাইতো। সেদিন সন্ধ্যায় রামসি পরিবার একটা ডিনার পার্টির আয়োজন করে, যেটা কিছুটা অসন্তোষজনকভাবে শুরু হয়েছিল। পল এবং মিন্টা রামসিদের 2 সন্তানকে নিয়ে সমুদ্র সৈকতে হাঁটতে গিয়েছিল এবং তারা দেরিতে ফিরে এসেছিল। চার্লস টানসলি মেয়েদের কাজের দক্ষতাকে অপমান করে বলেন যে মেয়েরা আঁকতে বা লিখতে পারে না, তাদের সেই দক্ষতা বা সেই ধৈর্যটা নেই, মূলত ইনসাল্ট করে। এটা শুনে লিলি ব্রিস্কো চার্লস টানসলির মন্তব্যে রেগে গিয়েছিল। ডিনারে বসে অগাস্টাস কারমাইকেল মিস্টার রামসির কাছ থেকে আরো খানিকটা স্যুপ চেয়েছিল, স্যুপ, যে আরেকটু আমাকে স্যুপ দেন। এতে করে কি হলো, মিস্টার রামসি এবার রেগে যায় এবং তার সাথে খারাপ আচরণ করে। যাই হোক, ডিনারটা এইভাবে সফল না হলেও কোনোভাবে শুরু হলেও ধীরে ধীরে তারা নিজেদের মধ্যে আবার সংযুক্ত হতে থাকে এবং একটা স্মরণীয় মনোমুগ্ধকর সন্ধ্যা সবাই উপভোগ করে। ক্লিয়ার? কিন্তু তাদের এই আনন্দটা বেশিক্ষণ স্থায়ী থাকে না এবং মিসেস রামসি তার অতিথিদের ডাইনিং রুমে যেতে যেতে মনে করেন ঘটনাটা এখন অতীত হয়ে গেছে। এরপর তিনি বাড়ির বসার ঘরে মিস্টার রামসির কাছে যান। দুজনে কিছুক্ষণ চুপচাপ বসে থাকেন। এরপরে মিস্টার রামসির হীনমন্যতায় ভুগতে থাকা তাদের আরো খারাপ পরিস্থিতিতে সামিল করে। মিস্টার রামসি চায় তার ওয়াইফ তাকে বলুক যে তিনি তাকে ভালোবাসেন, কিন্তু মিসেস রামসি সেটা বলতে পারে না। মিসেস রামসি এসব বলার মতো মানুষ ছিল না, কিন্তু তিনি মিস্টার রামসির সাথে একমত হন যে তারা যে পরের দিন লাইট হাউসে বেড়াতে যাওয়ার মতো ভালো আবহাওয়া থাকবে না। এভাবে মিস্টার রামসি বুঝতে পারেন মিসেস রামসি তাকে ভালোবাসেন। অর্থাৎ বিষয়টা কিরকম, এখন জেমসের মা মিসেস রামসি তাকে বললো যে আমরা আগামীকাল ঘুরতে যাব, কথা বললো। অপরদিকে যখন তার স্বামী বলল যে আগামীকাল ঘুরতে যাওয়ার মতো আবহাওয়া থাকবে না, তখন সে তার হাজব্যান্ডকে ভালোবাসে বলেই তার কথায় সায় দিয়ে তাকে সমর্থন জানালো। বুঝতে পারছেন? তো এটা থেকে বোঝা যায় যে মিসেস রামসি তাকে ভালোবাসেন। ক্লিয়ার? এরপর রামসি পরিবারের লোকজন এবং বাড়ির অতিথিরা সবাই ঘুমাতে চলে যায় এবং এইখানেই প্রথম পর্বটা উইন্ডোটা শেষ করা হয় বা শেষ হয়ে যায়। ক্লিয়ার? এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের পার্ট 2, টাইম পাসেস। এই টাইম পাসেসে আমরা দেখতে পাবো দ্বিতীয় অংশটাতে এখানে টাইম পাসেসে শুরু হয়। এরপর তো উপন্যাসের এই অংশটা প্রায় 10 বছর পরের ঘটনাবলী দিয়ে শুরু হয়েছিল। এর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছে। এক রাতে হঠাৎ করে মিসেস রামসি মারা যান, আর অ্যান্ড্রু রামসি তার যে সন্তান, মিসেস রামসির বড় ছেলে, সব থেকে বড় ছিল অ্যান্ড্রু রামসি। এই অ্যান্ড্রু রামসি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যুদ্ধে মারা গিয়েছিল এবং তার বোন প্রু রামসি সন্তান জন্মদানকালে অসুস্থ অবস্থায় মারা গিয়েছিল। 10 বছর পরের ঘটনা। বুঝতে পারতেছেন দ্বিতীয় পর্বটা কিভাবে শুরু হইলো? 10 বছর পরের ঘটনাবলী শুরু হইলো। এক রাতে হঠাৎ করে মিসেস রামসি মারা গিয়েছেন। তার সব থেকে বড় সন্তান অ্যান্ড্রু রামসি, সে মূলত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যুদ্ধে মারা গিয়েছিল এবং তার বোন প্রু রামসি সন্তান জন্মদানকালে অসুস্থ অবস্থায় মারা গিয়েছিল। অনেক বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু রামসি পরিবার আর তাদের গ্রীষ্মকালীন ছুটিতে তাদের এই লাইট হাউস বাড়িতে বেড়াতে বা ছুটি কাটাতে আসেনি। ফলে বাড়ির অবস্থা আগের মতো নেই। বাগানটা অগাছায় ভরে গেছে, ঘরে মাকড়াসার বাসা তৈরি করেছে। 10 বছর পরে রামসি পরিবার আবার তাদের গ্রীষ্মকালীন বাড়িতে বেড়াতে আসে। বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা মিসেস ম্যাগনাপ আরও কয়েকজন মহিলাকে কাজে নিয়োগ করেন, যাতে করে দ্রুত বাড়িটাকে বসবাসের যোগ্য করে তোলা যায়, কারণ আবার তারা এখানে ভ্রমণে আসবে। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে লিলি ব্রিস্কো এখানে আসে পৌঁছায় এবং এই যে লিলি ব্রিস্কো আসে পৌঁছাইলো, আমাদের মূলত হচ্ছে টাইম পাসেস যে ঘটনাটা, এটা মূলত শেষ হয়ে গেল। ক্লিয়ার?
এরপর লাস্ট পার্ট দ্য লাইট হাউস। লাইট হাউসের মধ্যে কি ঘটলো, উপন্যাসের তৃতীয় এবং সর্বশেষ অংশটা শুরু হইলো এবার, যে এই অংশের নাম দ্য লাইট হাউস। শুরুতেই দেখা যায় মিস্টার রামসি সিদ্ধান্ত নেন যে তিনি তার দুই সন্তান জেমস এবং কেম, যারা দুজন সর্বকনিষ্ঠ, জেমস সবার ছোট, তার বড় হচ্ছে কেম, তো এই জেমস এবং কেমকে নিয়ে লাইট হাউসে যাবেন। নির্দিষ্ট দিনে লাইট হাউসে যাওয়ার জন্য সকালে বের হতে দেরি হওয়াতে মিস্টার রামসি রেগে যায় তার সন্তানদের উপর। তখন তিনি লিলির কাছে যান এবং সমবেদনার জন্য কিন্তু লিলি মিসেস রামসির মতো না হওয়ায় তাকে সমবেদনা জানাতে পারেনি। অর্থাৎ লিলির কাছে গিয়েছিল সমবেদনার জন্য, যে তাকে অবশ্যই সান্ত্বনা দিবে, কিন্তু মিসেস রামসি তাকে যেভাবে ভালোবাসতো সেভাবে লিলির কাছ থেকে সে আশা করেছিল, কিন্তু লিলি তাকে সেরকম সমবেদনা জানাতে পারেনি। মিস্টার রামসি জেমস এবং কেমকে লাইট হাউসের উদ্দেশ্যে তারা সবাই মিলে রওনা হয়ে গেল। লিলি তার সেই অপূর্ণ ছবি, যেটা সে এখনো পরিপূর্ণ করতে পারে নাই, যে পোর্ট্রেটটা আঁকা শুরু করেছিল, কোন পোর্ট্রেট, মিসেস রামসির, যেটা তিনি গল্পের শুরুতে আঁকতে শুরু করেছিলেন, সেটা একে সম্পূর্ণ করার কাজে লেগে পড়েন এবার। জেমস কেম তাদের বাবার উদ্ধত্ত আচরণের জন্য তার উপর রাগ করে, কিন্তু এরপরেও যখন তাদের নৌকা করে লাইট হাউসে তাদের পৌঁছে যায়, তারা কেম তার বাবার প্রতি এক ধরনের ভালোবাসা অনুভব করে। এমনকি জেমস যে তার বাবাকে এতদিন অপছন্দ করে আসতো, সেও বাবার প্রতি একটা টান অনুভব করতে শুরু করে। আর মিস্টার রামসি জেমসের নৌকা চালানো প্রশংসা করেন, জেমস আসার সময় নৌকা চালিয়ে এসেছিল। এদিকে এই যে সামনে যে বে ছিল, বে উপসাগর, তো এই বের অপর পাশে লিলি তার ছবিতে ফিনিশিং টাচ দিতে শুরু করে। নিজের ব্রাশ দিয়ে তিনি ক্যানভাসে শেষবারের মতো একটা আঁচড় দেন এবং ব্রাশটা নিচে রেখে দেন। অবশেষে তার ছবিটা সম্পূর্ণ হলো, উপন্যাসটা শেষ হয়ে গেল। বুঝতে পারছেন? এখন উপন্যাসটার বেশ কিছু ঘটনাবলী আমরা আরো জানতে পারবো প্রশ্নগুলো পড়ার মাধ্যমে। আপাতত আপনারা এই যে নোটটা আপনাদের দেওয়া হচ্ছে, এই নোটটা থেকে সামারিটা নিজেরা পড়েন, হোমওয়ার্ক করেন, থিমগুলো বোঝার চেষ্টা করেন। থিমগুলো দেখেন কি আছে: দ্য ট্রান্সিয়েন্স অফ লাইফ অ্যান্ড ওয়ার্ক, দ্য নোবেল হাইলাইটস হাউ লাইফ, রিলেশনশিপ অ্যান্ড অ্যাচিভমেন্টস আর অল টেম্পোরারি অ্যান্ড সাবজেক্ট টু চেঞ্জ। অর্থাৎ এই জায়গাটাতে মূলত বোঝানোর চেষ্টা করতেছে যে আমাদের এই যে থিমগুলো আছে, সর্বপ্রথমটা হচ্ছে জীবন আর কাজ, এটার যে একটা ট্রান্সিয়েন্স বা ক্ষণস্থায়ী অবস্থাটা, অর্থাৎ উপন্যাসটাতে কিভাবে জীবন, সম্পর্ক, এগুলো অর্জনগুলো অস্থায়ী এবং পরিবর্তনের বিষয়ে তা তুলে ধরেছে, এটাই একটা থিম। দ্বিতীয় থিমটা হচ্ছে আর্ট অ্যাজ আ মিনস অফ প্রিজার্ভেশন, অর্থাৎ সংরক্ষণের উপায় হিসেবে একটা শিল্পকে কিভাবে সংরক্ষণ করে রাখা যায়, এটা। আর্ট লাইক লিলিস পেইন্টিং সার্ভ অ্যাজ আ ওয়ে টু ক্যাপচার অ্যান্ড প্রিজার্ভ ফ্লিটিং মোমেন্টস গিভিং দেম লাস্টিং সিগনিফিক্যান্স। বলা হচ্ছে লিলি ব্রিস্কোর যে আঁকা চিত্রকলাগুলো, এই চিত্রকলার মতোই শিল্প ক্ষণস্থায়ী মুহূর্তগুলোকে ক্যাপচার করে, ধরে রাখে এবং সংরক্ষণ করার একটা উপায় হিসেবে কাজ করে। এটা তাদের একটা দীর্ঘস্থায়ী তাৎপর্য রয়েছে। থার্ড থিমটা হচ্ছে দ্য সাবজেক্ট নেচার অফ রিয়েলিটি, বাস্তবতার বিষয়গত প্রকৃতিগুলো দেখানো হয়। প্রতিটি চরিত্রের জন্য বাস্তবতাকে ভিন্ন রূপে এখানে দেখানো হয়েছে। রিয়েলিটি ইজ শোন টু বি ডিফারেন্ট ফর হিজ ক্যারেক্টার অ্যাজ দ্য নোভেল শিফটস বিটুইন ভেরিয়াস পার্সপেক্টিভ, কারণ উপন্যাসটাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে স্থানান্তরিত হয়। রিলিভিং হাউ ইন্ডিভিজুয়াল এক্সপেরিয়েন্স শেপ পারসেপশন, এবং এখানে প্রকাশ করে যে কিভাবে একজন ব্যক্তি বা একটা ব্যক্তি অনুভূতিগুলোকে একটা আকারে প্রকাশ করে। দ্য রেস্টোরেটিভ ইফেক্টস অন বিউটি, অর্থাৎ সৌন্দর্যের পুনরুদ্ধারমূলক প্রভাব দেখানো হয়। বিউটি ওয়েদার ইন নেচার, আর্ট অর স্মল অ্যাক্টস প্রোভাইডস কমফোর্ট অ্যান্ড আ সেন্স অফ অর্ডার হেল্পিং ক্যারেক্টার্স কোপ উইথ লাইফ চাউস। অর্থাৎ বলা হচ্ছে যে সৌন্দর্য, প্রকৃতি এবং শিল্প বা ছোট কাজ হোক না কেন, আরাম এবং শৃঙ্খলার অনুভূতি প্রদান করে সবকিছু। বিউটি ওয়েদার ইন নেচার, প্রকৃতির যে আবহাওয়াটা, সৌন্দর্যটা, শিল্প হোক বা ছোট কোনো কাজ হোক, এই সবগুলোই মূলত কি করে আমাদের আরাম এবং শৃঙ্খলার একটা অনুভূতি প্রকাশ করে বা প্রদান করে।
আমাদের এখানে যে হেল্পিং ক্যারেক্টার্সগুলো আছে, যে চরিত্রগুলো আমাদের মূলত হচ্ছে সহায়তা করেছে এই নোবেলটাতে, তারা কেন, তাদের একটা ক্যাওস, লাইফ ক্যাওস, এই জীবনের যে বিশৃঙ্খলা আমাদের আছে, এই জীবনের বিশৃঙ্খলা মোকাবেলায় যেমন আমাদের সহায়তা করে, ঠিক এই ক্যারেক্টারগুলো এই উপন্যাসটাতে সহায়তা করেছে আমাদের স্ট্রিম অফ কনসিয়াস অ্যান্ড ইন্টেরিয়র মনোলগটা বোঝানোর ক্ষেত্রে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। এখন আপনারা একটু পড়েন, তাহলেই বুঝবেন। এরপর আমরা যখন আরো প্রশ্নগুলো পড়ব, আরো নতুন নতুন জিনিস ক্লিয়ার হবে। কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকলে এখনো বলতে পারেন। কোনো জায়গায় বুঝেন নাই? আরেকবার সামারিটা নিচে নিচে পড়ি, যদি সমস্যা হয় তাহলে পড়বে জানাও। হ্যাঁ, এখানে তো আপনাদের বাংলাটা দিয়ে দেওয়া আছে, ইংলিশটা পড়লেই বুঝবেন, ইজি ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। আপনি যদি খেয়াল করেন, দ্য স্টোরি বিগিনস এট দ্য রামসেস সামার হাউস অন দ্য হিলস অফ স্কাই, where Mr. and Mrs. Ramsey are spending time with their 8 children and some guests. 6-year-old James Ramsey wishes to visit the lighthouse across the bay. Mrs. Ramsey encouraged the idea, saying the weather may be good enough for the trip the next day. However, যাই হোক, Mr. Ramsey is certain that the weather will be too bad, which upsets James, who thinks his father is always trying to crush his hopes. তার আশাগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করে, ক্রাশ করে। যে কথাগুলো বাংলায় বলছি সেগুলো সবগুলো এখানে আছে না? কোনো একটা ওয়ার্ড আছে যে আপনি বুঝতে পারতেছেন না? বলেন। খুব ইজি করে দেওয়া আছে না? দেখেন এরপর, দ্য রামসেস গেস্ট ইনক্লুড চার্লস টানসলি, আ সিরিয়াস এন্ড রুড ইয়ং ম্যান who admires Mr. Ramsey's work as a philosopher, but often belittles অর্থ কি? belittles অর্থ কি? আমারও তো মাথায় নেই। একটা দুটো ওয়ার্ড থাকতে পারে। অন্যদেরকে ছোট করে, অন্যদেরকে ছোট করা, belittles others, হ্যাঁ, belittles others, স্পেশালি ওমেন, বিশেষ করে মেয়েদেরকে বা মহিলাদেরকে। যেমন লিলি ব্রিস্কো, a young artist, is also staying at the house and is trying to paint a portrait of Mrs. Ramsey. Mrs. Ramsey wants to match Lily with William Bankes, তাদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করে, an older friend of the family, তাদের পরিবারের সবথেকে পুরাতন বন্ধু, but Lily prefers to remain single, সে সব সময় সিঙ্গেল থাকার চেষ্টা করে, and focus on her art, সে সব সময় মনোনিবেশ করবে তার শিল্পতে। Mrs. Ramsey, however, does succeed in encouraging a proposal between Paul Riley, a young visitor, and Minta Dolly, a friend who is staying with the Ramseys. যে কথাগুলো আমি বলেছি সে কথাগুলো এখানে দেওয়া আছে। একটা দুইটা ওয়ার্ড স্যার আমার মনে হয় না যে আপনাদের অজানা ওয়ার্ড আছে। এত ইজি করে লেখার চেষ্টা করছি আমি এখানে। আমার কথা বুঝেছেন? আপনাকে বাংলাটারও দরকার নেই, আপনি যদি ইংলিশটাই পড়েন, যে ওয়ার্ডগুলো দুই একটা সমস্যা বের হবে, জাস্ট বাংলাটা দেখে নেবেন, এমনি বুঝতে পারবেন। আর আমি যে কথাগুলো বলছি বাংলায়, এই কথাগুলো মাথার মধ্যে নেবেন, মিলানোর চেষ্টা করবেন, দেখবেন যে আপনি আর কখনো ভুলবেন না। বুঝেছেন? এখন এখানে একটা প্রশ্ন আছে, হাউ ইজ ইন্টেরিয়র মনোলগ ডিফারেন্ট ফ্রম স্ট্রিম অফ কনসিয়াসনেস? এটা দ্বারা আমরা কি বুঝতেছি? অর্থাৎ আমাদের ইন্টেরিয়র মনোলগ এবং স্ট্রিম অফ কনসিয়াসনেসের মধ্যে পার্থক্যটা কি? মূলত বলা হচ্ছে, while both techniques explores a character's thought, ক্যারেক্টারের যে চিন্তাগুলো আছে এটাই প্রকাশ করে, এটাই টেকনিক, মানে তাদের যে টেকনিকগুলো এটাই প্রকাশ করে। ইন্টেরিয়র মনোলগ ইজ ইউজুয়ালি মোর স্ট্রাকচার অ্যান্ড ফোকাসড, whereas stream of consciousness tends to be more free flowing and disjointed. অর্থাৎ বলা হচ্ছে যে অভ্যন্তরীণ বা ইন্টেরিয়র মনোলগটা সাধারণত আরও কাঠামোগত এবং কেন্দ্রীভূত হয়, যেখানে চেতনার প্রবাহ আর মূলত হচ্ছে অনেক বেশি মুক্ত প্রবাহিত বিচ্ছিন্ন হতে দেখা যায়। স্ট্রিম অফ কনসিয়াসনেসে চেতনার প্রবাহ, যেটা বাংলা স্ট্রিম অফ কনসিয়াসে আমরা দেখতে পাই মুক্ত একটা প্রবাহিত অবস্থা এবং বিচ্ছিন্ন হতে থাকে। আপনি আলাদা হয়ে যাবেন, এমন চিন্তা আপনি করবেন যে আপনি কি করবেন দ্বিধাদ্বন্দ্বে পড়ে বুঝতে পারবেন না। আর ইন্টেরিয়র মনোলগটা হচ্ছে স্ট্রাকচার, আপনি গোছানোভাবে চিন্তা করবেন, ফোকাস থাকবেন। যেমন লিলি ব্রিস্কো, সে বিয়ে করবে না, সে তার আর্টের প্রতি ফোকাস থাকবে। ওকে, কথা বুঝেছেন? আশা করি আপনাদের খুব দ্রুত এই 3টা কোর্স শেষ হয়ে যাবে, এরপর নতুন 3টা কোর্স মনে হয় আবার শুরু হবে।
আগামী মাসের মাঝামাঝি বা শেষের 20 তারিখের দিকে আবার শুরু হবে। বুঝতে পারছেন? হ্যালো, যদি আমাদের ক্লাসগুলো আপনি উপকৃত হন ক্লাসগুলো করে, তাহলে হচ্ছে আমি আগেই জানাই দেই যে আপনারা আপনাদের যে পেমেন্ট দেওয়ার যে মাধ্যমটা, সেই পেমেন্ট রেডি করতে পারেন। হয়তো আগামী মাসের 20 তারিখের মধ্যে আবার আপনাদের নতুন 3টা কোর্স শুরু হতে যাচ্ছে। ঠিক আছে? জি ভাইয়া। এই জন্য আমি আগেই জানিয়ে রাখলাম। অনেকে তখন বলতে পারেন যে ভাই আমার তো এখন হাতে টাকা পয়সা নাই, পরে দিব বা এরকম। এই জন্য আমি মোটামুটি অনেকদিন আগেই বলে রাখলাম। কারণ আমরা এই 1 মাসের মধ্যে আপনাদের 3টা কোর্স শেষ হয়ে যাবে। আগামী যে 3টা কোর্স শুরু হবে সেটা আমরা 2 মাসের মধ্যে শেষ করার চেষ্টা করব। অর্থাৎ এটা কি মাস চলতেছে? অক্টোবর, ডিসেম্বরের মধ্যে আমরা চেষ্টা করব যে বাকি 3টা কোর্স শেষ করার। যদি আমাদের ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যায়, তাহলে বাকি থাকবে কয়টা? 3টা। বাকি 3টা আমরা পরীক্ষার আগেই শেষ করে ফেলব, বা দেখবেন যে ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে। অর্থাৎ এতদিন যেভাবে গ্যাপ দিয়ে বা এই সব সমস্যা নিয়ে চলছে, এগুলো আর হবে না। কারণ হচ্ছে যে আমরা এখন ফ্রি হয়ে গেছি, 3rd ইয়ারের বই আমরা বের করে ফেলছি। বাকি যে বইটা আছে বা বইগুলো আছে, এগুলোতে এত চাপ হবে না। আমরা অনেক আগে থেকে কাজ শুরু করছি। ঠিক আছে? এখন 4th ইয়ারের বিষয়টা হচ্ছে কি, একটা বই বের করতে গেলে আমাদের হিউজ পরিমাণ একটা খরচ যাচ্ছে। তো মিনিমাম 500টা কপি যদি আমরা না রাখি, তাহলে মুশকিল। এখন আমি চিন্তা করছি 4th ইয়ারের আপনাদের হ্যান্ড নোটটা 500 জন নেওয়ার মতো লোক পাবো। এটা একটা কিন্তু ভাবার বিষয়। না হলে এক একটা বই 700-800 টাকা করে পড়ে যাবে। 200-300 বই যদি বের করি, বা 150-200 বই যদি বের করতে যাই, তাহলে এক একটা বইয়ের খরচ অনেক বেশি পড়ে যাবে। কথা বুঝেছেন? জি ভাইয়া। তো এই জন্য এখনো ভেবেচিন্তে উঠতে পারতেছি না। নোট আমাদের রেডি, প্রায় শেষের দিকে কাজ। কারণ এখন চিন্তাটা এইভাবে করতে হচ্ছে যে হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করে যদি সেখান থেকে সেই টাকাটাই না উঠে আসে, তাহলে সেই বইগুলো তো আমাদের কাজে লাগবে না। আমরা সেই বইগুলো রেখে কি করব? তাই না? এটা একটা ভাবার বিষয় কিন্তু। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, বইটা আবার যাবে কখন? ফর্ম ফিল আপের ডেটটা দিলে। তো দেখি, চেষ্টা করব। যদি সাহস পাই, বুঝতে পারি যে না হবে, তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? দেখেন আপনাদের হ্যান্ড নোটটা আমি দিয়ে দিছি, আজকের নোটটা পেয়েছেন? খেয়াল করেন মেসেঞ্জার গ্রুপে। জি ভাই। তো কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। এরপরের কোর্সগুলো এখানে ওই যে কন্টিনেন্টাল না ক্লাসিক ইন ট্রান্সলেশন, এটা থাকবে। তারপর হচ্ছে প্রথম যে কোর্সটা আছে আপনাদের 19th সেঞ্চুরি নোবেল, এটা থাকবে। আর আরেকটা কোর্স আমেরিকান লিটারেচার, এই কোর্সটা থাকতে পারে, বা আমেরিকান পোয়েট্রিটা থাকতে পারে। মেবি আমেরিকান পোয়েট্রিটা থাকবে। ঠিক আছে? যদি কারো প্রশ্ন না থাকে, তাহলে হচ্ছে আমরা আজকে শেষ করি। ওকে, টাটা, বাই বাই। অবশ্যই হোমওয়ার্ক করবেন। আগামীকালকে মেবি ক্লাস আছে আরো। আগামীকালকের মধ্যে এটা শেষ করে ফেলেন, না হলে হচ্ছে আবার কুলায় দিশা দুয়ার পাবেন না কোন দিকে যাবেন। আপনারা স্ট্রিম অফ কনসিয়াসের মধ্যে পড়ে গেছেন, তাই না? তো এই স্ট্রিম অফ কনসিয়াস থেকে বের হয়ে আসেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকা যাবে না। ওকে, টাটা, বাই বাই।